আজকে আপনাদের ক্লাসের টপিকস হলো হিলিং হেমোডাইনামিক্স আর হলো রিপেয়ার রিজেনারেশন। আচ্ছা, এটা প্যাথোলজির আপনার যদি রবিনসের চ্যাপ্টার অনুযায়ী যদি আমরা যাই তাহলে এটা চতুর্থ চ্যাপ্টার প্যাথোলজি। এর আগে আপনাদের ক্লাস আপনারা হয়তো বা পড়েছেন সেল ইনজুরি, জেনেটিক্স, ইনফ্লামেশন, তারপর হিলিং হেমোডাইনামিক্স, তারপর সবার শেষে টপিকস হলো আপনাদের নিওপ্লাজম। আচ্ছা, এই চ্যাপ্টারে তো আপনার প্যাথোলজির তো অনেক কিছুই থাকবে। প্যাথোলজির অনেক কিছু ছাড়াও যেহেতু আমরা এটা বিএসইউ পরীক্ষার কথা বলতেছি, তো বিএসইউ পরীক্ষার কথা বললে যে কয়েকটা ফ্যাকাল্টি চলে আসে। আপনি রেসিডেন্সি পরীক্ষা দেন অথবা আপনি ডিপ্লোমা পরীক্ষা দেন, এমএসএমডি দেন অথবা আপনি ডিপ্লোমা দেন, আপনার কয়েকটা ফ্যাকাল্টি আসে, যেমন সার্জারি ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টি, বেসিক ফ্যাকাল্টি আছে, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি আছে। তো আপনি যে ফ্যাকাল্টি আপনি পরীক্ষা দেন না কেন, কয়েকটা ফ্যাকাল্টিতে আলাদা আলাদা কিছু কোয়েশ্চেনে কিছু পার্থক্য থাকে। যেমন আমি যদি বলি যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফ্যাকাল্টি ওয়াইজ কি পার্থক্য থাকতে পারে, আমাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি ফ্যাকাল্টিগত কি পার্থক্য থাকতে পারে, যেমন মেডিসিন ফ্যাকাল্টিতে যারা আছেন তাদেরকে আমি আজকে যা বলবো বা যা লিখে দিব বা এই আপনাদের জেনেসিসের শিটে যা আছে বা স্লাইডে আমি যখন কোয়েশ্চেন সলভ করবো, মোর অর লেস মেডিসিন ফ্যাকাল্টি, বেসিক ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি অলমোস্ট সবারই 95 to 99% কভার করে ফেলবে আজকের পড়াটা। কিন্তু যারা সার্জারি ফ্যাকাল্টির আছে তাদের এটা 80% কভার করবে, তো ভাইয়া বাকি 20% আমরা কিভাবে পড়বো? আপনার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া বাকি 20% কোথা থেকে পড়বো? হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার এই চ্যাপ্টারে আমরা যদি টপিকসে যাই, আমরা প্রথমেই দেখবো যে কিছু আমরা সেল নিয়ে কথা বলবো। সেল নিয়ে কথা বলার পরে আমরা চলে যাব কোলাজেনে, তারপর গ্রেনুলেশন টিস্যু, তারপর হিলিং, তারপর ইডিমা, তারপর থ্রম্বোসিস, অ্যাম্বোলিজম, ইনফার্কশন, তারপরে আমাদের হাইপারেমিয়া কনজেশন, শক। এই টপিকসগুলো আছে, এগুলো সবই আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফে আপনি খুব ভালো করে পড়ে ফেলছেন, তো আপনার সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমাদের জাস্ট জানতে হবে এই যে হিলিং, আপনি সবকিছু আপনি এমন একটা টপিকস নিয়ে আপনি সেল ইনজুরি জেনেটিক্স পড়ছেন, আপনি নিওপ্লাজম পড়ছেন, আপনি ইনফ্লামেশন পড়ছেন, হয়তো আপনার একটা দুইটা টপিকস আপনার নতুন লাগতে পারে যেটা আমি আন্ডার গ্রাজুয়েট লাইফে মেবি আমি পড়ি নাই, কিন্তু আজকের ক্লাসে এমন একটা টপিকসও নাই যেটা আপনার নতুন টপিকস বা আপনি আজকেই প্রথম জানবেন। তো আমাদের পড়ার উদ্দেশ্যটা হবে বা ক্লাসটা আমি এমনভাবে শেষ করব যে কোন টপিকসটা থেকে কি কোয়েশ্চেনটা আসে বা এই টপিকসটা থেকে আমাকে কি পড়তে হবে পরীক্ষায় যদি আমার কোয়েশ্চেন কমন ফেলতে হয়, সেই জিনিসগুলো যাতে আমার জানা থাকে। আচ্ছা, আর সার্জারি ফ্যাকাল্টিতে কি বলেছিলাম যে 80%, আর বাকি 20% কি? আমাদের যে বেলি ল্যাব বইটা আছে, বেলি ল্যাব বইয়ের 2 নাম্বার চ্যাপ্টারটা হলো শক, 3 নাম্বার চ্যাপ্টারটা হলো হিলিং। তো বাকি ভাইয়া আপুদের এই লেকচার শিট বা আমি আজকে ক্লাসে যা বলবো এটা পড়লেই মোরলেস হয়ে যাবে, কভার হয়ে যাবে। কিন্তু সার্জারি ফ্যাকাল্টি ভাইয়া আপুরা যারা আছেন তাদেরকে এই যে বেলি ল্যাবের 2 নাম্বার চ্যাপ্টারটা শক এবং 3 নাম্বার চ্যাপ্টারটা যে হিলিং, এই জায়গাটা থেকে কিছু অংশ এক্সট্রা পড়তে, এবং আজকের লেকচারের সাথেই আপনারা যখন আজকের লেকচারটা যখন বাসায় পড়বেন সেই সাথে এই দুইটা জিনিস পড়তে হবে, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে শক এবং হিলিং থেকে কি কি পড়তে হবে সেটা আজকে ক্লাসের মাঝে এই দুইটা টপিকস আমি যখন বলবো রিলেভেন্ট টপিকসের সাথে আমি আলোচনা করে দিব। একটু উইয়ার্ড ক্লাস, কারণ অনেকদিন পরে এই জায়গাটা এসেছি, কিন্তু এই জায়গাটাকে অনেক মিস করতেছিলাম, কিন্তু আজকে আসার পর জানি কিরকম লাগতেছে, একটা উইয়ার্ড ব্যাপার, আপনার সামনাসামনি নাই। তো আপনাদের হয়তো বা ক্লাসের মাঝখানে বা আমি এমনভাবে বলার চেষ্টা করবো বা এমনভাবে লিখে দিব সবকিছু যাতে শিটটাও গুছানো হয়, আপনাদের যাতে কোনো প্রবলেম না থাকে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, জেনেসিসের অনেকগুলো পেজ আছে, তারপরে আমার ফেসবুক আইডি আছে, যে কোনো জায়গায় আপনারা আপনাদের কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকলে বা কোনো যদি টপিক্সের সমস্যা থাকে আপনারা সেটা লিখবেন যে ভাই এই কোয়েশ্চেন এই স্টেমটা তো বুঝতেছি না বা ভাই এই টপিক্সটা বুঝতেছি না, ঠিক আছে? তো আপনারা লিখলে আমি সাধ্যমতো ওই কোয়েশ্চেন বা টপিক্সটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এখন আমি টপিক্সে চলে যাই। আজকে প্রথম টপিকসই যেটা, সেটা হলো হিলিং। আমরা চ্যাপ্টারে ঢুকবো, কিন্তু আজকে যে টপিক্সটা নিয়ে আমরা একটু খুবই সংক্ষেপে আমরা একটু আলোচনা করবো যে হিলিং, হোয়াট ইজ হিলিং। হিলিং নিয়ে যদি কথা বলি আমরা, হিলিংটা কি? বডিতে যে কোনো ধরনের কোনো যদি উন্ড হয় বা যে কোনো ইনজুরি হয়, আমাদের বডি সাধারণত দুইটা জায়গায় হ্যাম্পারটা ঘটে, একটা হলো ফাংশন, একটা হলো আর্কিটেকচার। এই দুইটা ধরনের হ্যাম্পার ঘটে। তো হিলিংটা হলো
any kind of response of the body to injury, যে কোনো ধরনের ইনজুরিতে বডির যে রেসপন্সটা থাকবে, রেসপন্স অফ দি বডি টু এনি কাইন্ড অফ ইনজুরি টু রিস্টোর ইটস নর্মাল আর্কিটেকচার অ্যান্ড ফাংশন। যে কোনো ধরনের বডিতে কোনো ইনজুরি হলে বডির যে রেসপন্সটা, নর্মাল আর্কিটেকচার এবং নর্মাল ফাংশনটা রিস্টোর করার যে বডির যে রেসপন্সটা, সেটাকে আমরা বলি হিলিং। any kind of body's response to any kind of injury to restore its normal architecture and function is called healing. আচ্ছা, হিলিংটা এই যে এখানে যে দুই লিখে দিছি, দুই ভাবে হতে পারে, ইদার বাই রিজেনারেশন অর বাই রিপেয়ার। রিপেয়ারের মাধ্যমে হতে পারে, রিজেনারেশনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে হোয়াট ইজ রিজেনারেশন আর হোয়াট ইজ রিপেয়ার। আসেন শুরুতে রিজেনারেশনটা কি সেটা সম্বন্ধে একটু জানি। হোয়াট ইজ রিজেনারেশন? আমাদের বডিতে যে অর্গানগুলো আছে, অর্গানের প্রত্যেকটা অর্গানের দুইটা পার্ট আছে, প্রত্যেকটা অর্গানেরই দুইটা পার্ট, একটা হলো প্যারেনকাইমা, একটা হলো স্ট্রমা। একটা হলো প্যারেনকাইমা, একটা হলো স্ট্রমা। তো বডিতে যখন কোনো ইনজুরি হয়, হোয়াট ইজ রিজেনারেশন? প্রলিফারেশন অফ প্যারেনকাইমাল সেল, proliferation of parenchymal cell। তো প্যারেনকাইমাল সেলের proliferation হলে কি হবে ভাইয়া? সিমিলার টাইপ অফ সেল দিয়ে রিপ্লেসমেন্টটা ঘটবে, ঠিক আছে। যদি বডিতে ইনজুরির কারণে এ টাইপ অফ সেলটা নষ্ট হয়, তাহলে রিজেনারেশনের কারণে যে proliferation অফ প্যারেনকাইমাল যে হচ্ছে, এ টাইপ অফ সেল দিয়েই সেখানে রিপ্লেসমেন্টটা ঘটবে। আমার বডিতে একটা কাট ইনজুরি হলো, সেটা যদি রিজেনারেশনের মাধ্যমে হিলিং হয়, তাহলে যদি এখানে এ টাইপ অফ সেলটা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আমার এ টাইপ অফ সেলটা দিয়েই আমার কি আবার নতুন করে সেটা রিপ্লেসমেন্ট ঘটবে। proliferation of parenchyma is called regeneration, ঠিক আছে। আচ্ছা, রিপেয়ারে যাওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই। এই রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে, আমি জানি না সেল ইনজুরি জেনেটিক্স আমার ক্লাসটা দেওয়া হয়েছে কিনা বা কোন ক্লাস দেওয়া হয়েছে আমি সেটাও জানি না, কিন্তু এই রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে আমরা সেল ইনজুরিতে তিনটা সেল কিন্তু আমরা পড়েছিলাম। সেল ইনজুরি আমরা যখন হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি পড়ি, তখন আমি ক্লাসে সেল ইনজুরি ক্লাসে আমি তিনটা সেলের কথা আমরা সেল ইনজুরি ক্লাসে আমি বলে দিই। সেটা হলো ল্যাবাইল সেল, স্টেবল সেল আর হলো পার্মানেন্ট সেল। এই তিনটা সেলকে আমরা ভাগ করি হলো রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে। রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে আমরা আমাদের বডির সেলকে আমরা তিনটা ভাগে ভাগ করি, ল্যাবাইল সেল, স্টেবল সেল আর হলো পার্মানেন্ট সেল। আচ্ছা, ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল কি, এই তিনটা জিনিস আমরা পড়বো, কিন্তু আমরা পরে পড়বো, আগে আমরা রিপেয়ারটা পড়ে নিই। কিন্তু এর আগে আমরা একটা জেনে নিই যে এই তিনটা সেলকে যে আমরা ভাগ করি, এই তিনটা সেলকে ভাগ করি আমরা রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে। আচ্ছা, এখন আপনাকে যদি রিজেনারেশনের একটা আইডিয়াল এক্সাম্পল পরীক্ষা হলে জানতে চাওয়া হয়, এটা রেসিডেন্সিতে আসে না, সাধারণত এটা পার্ট 1-এ আসে, যে রিজেনারেশনের আইডিয়াল এক্সাম্পল যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই আপনার আনসারটা হবে লিভার। লিভারে যেটা ঘটে, হেপাটোসাইটে যেটা ঘটে, যেমন আজকে আমার আব্বুর আল্লাহ না করুক যদি লিভারে যদি কোনো একটা সমস্যা দেখা দেয়, যেটার কারণে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, আমি যদি আমার শরীর থেকে কিছু অংশ লিভার আমার আব্বুর শরীরে দেই, তাহলে আমি কিন্তু আমার পুরোটা লিভার দিয়ে দিচ্ছি না, ঠিক আছে। আমার আব্বুর শরীরেও পুরোটা লিভার যাচ্ছে না, আবার আমার শরীরেও লিভারটা দিয়ে দেওয়ার পরে পুরোটা লিভার থাকতেছে না। তো যেই অংশ আব্বুর কাছে যাচ্ছে বা যে অংশ আমার কাছে থাকতেছে, সেই লিভারটা আবার রিজেনারেট করে নর্মাল সাইজে চলে যাবে, ঠিক আছে। এই লিভার রিজেনারেশন যেটা হয়, এটাই হলো হেপাটোসাইটের রিজেনারেশনটা, এটা হলো রিজেনারেশনের সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। এছাড়াও অনেক রিজেনারেশন আরো এক্সাম্পল আছে, সেটা আস্তে আস্তে আমরা ক্লাসে জানতে পারবো। আচ্ছা, এই হলো রিজেনারেশন। আসেন রিপেয়ার। হোয়াট ইজ রিপেয়ার? রিপেয়ার হলো, ওটা হলো proliferation of the parenchyma, আর রিপেয়ার হলো proliferation of the connective tissue। রিজেনারেশনটি কি? proliferation of the parenchyma, যার কারণে সিমিলার টাইপ অফ সেল দিয়ে রিপ্লেসমেন্টটা ঘটবে। আর রিপেয়ারটা কি? proliferation of the connective tissue, proliferation of the connective tissue, যার কারণে ওর এন্ড রেজাল্টটা কি হবে? ইদার বাই ফাইব্রোসিস অথবা স্কার ফর্মেশন। ফাইব্রোসিস হবে অথবা স্কার ফর্মেশন হবে, এটার এন্ড রেজাল্ট। আর ওইটা কি? সিমিলার টাইপ অফ সেল দিয়ে রিপ্লেসমেন্টটা করতেছে, আর এটার এন্ড রেজাল্টটা হবে ইদার বাই ফাইব্রোসিস অথবা স্কার, এই ফর্মেশনের মাধ্যমে এটার এন্ড রেজাল্ট হবে। এটা হলো রিপেয়ার। রিজেনারেশন, রিপেয়ার দুইটা জিনিসই আমরা পড়ে ফেলছি। এখন
আমি যে বলেছিলাম যে রিজেনারেশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে আমরা আমাদের বডির সেলকে 3টা ভাগে ভাগ করি। কি কি? ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। ঠিক আছে, এখন আমি তো ওই সেল ইনজুরি জেনেটিক্স ক্লাস, সেল ইনজুরি ক্লাসে বলেছিলাম যে ল্যাবাইল সেল, স্টেবল সেল, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি পার্থক্যটা যে আমি যে ক্লাসে লিখিয়ে দিই, আমি কিন্তু তখন কিন্তু বলি যে ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, তিনটাতে কি হবে? হাইপারট্রফি। ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, তিনটাতে কি হবে? হাইপারট্রফি। আর ল্যাবাইল সেল, স্টেবল সেলে কি হবে? হাইপারপ্লাসিয়া। এই জিনিসগুলো কখনো ভুলবেন না, এই জিনিসগুলো বারবার স্টেমে থাকে। ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, তিনটাতেই হবে হাইপারট্রফি। হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়ার পার্থক্যটা সবাই পড়ে যাবেন। আর ল্যাবাইল সেল, স্টেবল সেলে কি হবে? হাইপারপ্লাসিয়া। ঠিক আছে, তাহলে ল্যাবাইল সেল আর স্টেবল সেলে কি হবে? রিজেনারেশন। কন্টিনিউয়াসলি ওরা কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে। ঠিক আছে, আর শুধুমাত্র পার্মানেন্ট সেলে হবে রিপেয়ার। ল্যাবাইল সেল, স্টেবল সেলটা আমরা যখন পড়বো তখন আমাদের জানতে হবে এই সেলগুলোর এক্সাম্পল যখন আমরা পড়বো, এই ল্যাবাইল সেল, স্টেবল সেলের এক্সাম্পল যখন পড়বো, যে এই সেলগুলো যদি ইনজুর্ড হয়, আমাদের বডির এই সেলগুলো যদি ইনজুর্ড হয়, এগুলোর হিলিং কোন প্রসেসের মাধ্যমে হবে? আপনার যদি স্টেমে থাকে যে লিভারের হিলিংটা হচ্ছে রিপেয়ারের মাধ্যমে। ঠিক আছে, ফলস। তো ল্যাবাইল সেল, স্টেবল সেল আমরা যখন পড়বো, এটার এক্সাম্পল সম্বন্ধে আমরা যখন জানবো, ল্যাবাইল সেল, স্টেবল সেলের হিলিংটা হবে কোন প্রসেসের মাধ্যমে? রিজেনারেশন। আর পার্মানেন্ট সেল যেগুলো পড়বো সেগুলোর হিলিং এর প্রসেসটা হচ্ছে বাই রিপেয়ার। ঠিক আছে, আসেন এখন আমরা ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, এই তিনটা সেল সম্বন্ধে একটু জানি। এগুলো সেল থেকে প্রিভিয়াসলি অনেক কোশ্চেন এসেছে। আমরা আগে টপিকগুলো শেষ করব। আমি আজকে ক্লাসে চেষ্টা করব আপনাদের প্রিভিয়াসলি যতগুলা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে সবগুলা কোশ্চেন ক্লাসে সলভ করে দেওয়া। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো স্টেমের সমস্যা থাকে আমাকে পার্সোনালি জানাতে পারেন, অথবা ফেসবুকে জেনেসিসের পেজগুলোতে লিখে দিবেন। সবসময় পরীক্ষা হল থেকে বের হয়ে সবার একটা কোশ্চেন থাকে যে ভাইয়া নতুন কোশ্চেন এসেছে, ভাইয়া নতুন কোশ্চেন কখনো মানে আসে খুবই কম। কারণ নতুন কোশ্চেনটি কি ভাইয়া? আমি যেমন সেল ইনজুরি ক্লাসে বলেছি যে সেল ইনজুরি প্রায় রবিন্সের যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিকসই টাচ করে ফেলছে বিএসএমও, এক্সেপ্ট পাইরোপ্টোসিস, ওটোফেগি। তাহলে আপনার যদি এই দুইটা টপিকস টাচ করে বিএসএমও, রেসিডেন্সি হোক, ডিপ্লোমা হোক, এই দুইটা টপিকস যদি টাচ করে তাহলে আপনি বলতে পারবেন নতুন কোশ্চেন হয়েছে, এছাড়া বলতে পারবেন না। আমি যখন ক্লাসে 2020-এর যখন ক্লাস ফার্স্টের দিকে শুরু করছিল তখন তো সবাই ছিলেন এই ক্লাসে, তখন আমি কিন্তু ক্লাসটা শেষ করেছি 2019-এর পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সবগুলো শেষ করেছি। কারণ লাস্ট রেসিডেন্সিতে সবাই বলতেছিল যে ভাই নতুন কোশ্চেন এসেছে। তো নতুন সেশনটা যখন আপনাদের শুরু হয় তখন কিন্তু আমি শেষ করে তারপর আমি 2020-এর কোশ্চেন দেখাইছি যে দেখেন নতুন কোশ্চেন এসেছে কিনা। ঠিক আজকে তেমনি আমি 2019 পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে সবগুলো সলভ করাবো। 2020-এ 3টা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে। আমি 3টা কোশ্চেন আমি সবার শেষে আপনাদেরকে বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নতুন কোশ্চেন এসেছে না পুরাতন কোশ্চেন এসেছে। ঠিক আছে, আবারও বলতেছি যে আপনি যদি প্রত্যেকটা টপিকস ভালো করে পড়েন, প্রিভিয়াস যে টপিকসগুলো আছে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র একটা দুইটা স্টেম নতুন আসে। কিন্তু আপনি যদি টপিকসগুলো ভালো করে পড়ে রাখেন তাহলে আপনার সেটাও সমস্যা হবে না। আর চ্যাপ্টারটা কিভাবে পড়বেন বা এক সপ্তাহটা কিভাবে পড়বেন বা পুরোটা প্যাথোলজি কিভাবে পড়বেন এটা ক্লাসের মাঝখানে আস্তে আস্তে বলে দেওয়া হবে। আচ্ছা, প্রথমে আসি ল্যাবাইল সেল। আচ্ছা, আপনাদের হিস্টোলজি ক্লাস হয়েছে কিনা আমি জানি না, বা নিওপ্লাজম ক্লাস হয়েছে কিনা জানি না, কিন্তু একটা জিনিস হিস্টোলজি ক্লাস এবং নিওপ্লাজম ক্লাসে দুইটাতেই পড়ানো হয়, সেটা হলো সেল সাইকেল। সেল সাইকেলের 4টা ফেজ, G1, S, G2, M, G1, S, G2, M। ঠিক আছে, 4টা ফেজ। এটাকে আমরা বলি সাধারণত সিনথেটিক ফেজ, এটা তো মাইটোটিক ফেজ আপনারা জানেনই। এটা হলো ইদার আপনারা এটাকে বলতে পারেন পোস্ট সিনথেটিক ফেজ অথবা প্রি মাইটোটিক ফেজ, আর এটাকে বলতে পারেন প্রি সিনথেটিক ফেজ। ঠিক আছে, মানে এটাতে সিনথেসিস হওয়ার জন্য যা যা দরকার সব এই ফেজে তৈরি হবে। এটাতে মাইটোসিস হওয়ার জন্য যা যা দরকার সব G2 ফেজে তৈরি হবে। তো ল্যাবাইল সেলটা কি? ল্যাবাইল সেলটা হলো কন্টিনিউয়াসলি প্রলিফারেট হতে থাকবে, ল্যাবাইল সেলটা G1 ফেজে আসবে, G1, S, G2, M, G1, S, G2, M, ওই রিসাইক্লিংয়ে চলতে থাকবে। ঠিক আছে, ওরা কন্টিনিউয়াসলি প্রলিফারেট হতে থাকবে, ওদের কোনো স্টিমুলেশনের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। ঠিক আছে, G1, S, G2, M, দেখেন ওরা এই যে G1 ফেজে আসবে, G1 ফেজে আসার পরে S, G2, M,
G1S G2M কন্টিনিউয়াসলি ওরা এই রিসাইক্লিংটা ওরা প্রসেসে চলে যাবে, ঠিক আছে? ওদের কোনো স্টিমুলেশন নেই, ওরা কন্টিনিউয়াসলি প্রলিফারেট করতে থাকবে। তো আপনি যদি রবিনসে দেখেন বা খালেক স্যারের বইয়ে দেখেন, দেখবেন যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে লেভেল সেলের, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। তো আমি এই লেকচারে বা আমাদের যে নতুন যে শীটটা করেছি, আমি এই শীটটাতে হাইলাইট করে দিয়েছি। শীটেও দেখবেন যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আমি আমার এই লেকচার শীটটাতে এই যে আপনাদের স্ক্রিনে যে লেকচারটা দেখতে পাচ্ছেন, দেখেন এ আর বি, এই এ আর বি তে আমি হাইলাইট করে দিয়েছি। আপনারা যদি এই দুইটা হেডলাইন মনে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে। একটা কি, যত প্রকারের সারফেস ইপিথেলিয়াস, যত প্রকারের সারফেস ইপিথেলিয়াস এগুলা, আর একটা হলো হেমোপোয়েটিক স্টেম সেল অফ বোন মেরু। একটা হলো যত প্রকারের সারফেস ইপিথেলিয়াস এগুলা, আর একটা হলো হেমোপোয়েটিক স্টেম সেল অফ বোন মেরু। এই দুইটা এক্সাম্পল যদি আপনারা মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের লেভেল সেল এক্সাম্পল গুলো হয়ে যাবে, ঠিক আছে? ওরা কন্টিনিউয়াসলি প্রলিফারেট করতে থাকবে, G1 ফেজ থেকে শুরু করবে, তারপর M ফেজ পর্যন্ত রিসাইক্লিং হতে থাকবে। এই কারণে এটাকে বলা হয় লেভেল সেল বা কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। আমরা পরবর্তী সেলে চলে যাই। স্টেবল সেল বা এটা আরেকটা নেম হলো কুইসেন্ট সেল। আচ্ছা, হোয়াট ইজ স্টেবল সেল? লেভেল সেল আমরা বলছি কি, G1 ফেজে আসবে, G1 ফেজ থেকে S, তারপর G2, তারপর M, ঠিক আছে? স্টেবল সেলটা ওরা বসে থাকে জি নট ফেজে। ওরা কোথায় বসে থাকে? জি নট ফেজে। জি নট ফেজটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেস্টিং ফেজ। আপনারা যখন সেল সাইকেলটা পড়বেন বা পড়ে ফেলছেন হয়তো, বা আপনাদের কাছে আরেকটু ইজি লাগবে জিনিসগুলা, এটাকে বলা হয় রেস্টিং ফেজ, ঠিক আছে? ওরা জি নট ফেজে বসে থাকবে, তখন ওই জি নট বা রেস্টিং ফেজে ওরা রেস্ট নিচ্ছে ওই ফেজে, ঠিক আছে? ওদের এখনো সেল সাইক্লিং শুরু হয় না, ওরা ফেজে বসে রেস্ট নিচ্ছে। তখন ওদেরকে কেউ যদি পিঞ্চিং করে বা ইরিটেট করে, এটাকে আমরা বলি স্টিমুলেশন দিচ্ছে, ঠিক আছে? যখন ওদেরকে কেউ স্টিমুলেশন দেয়, ওরা তখন G1 ফেজে আসবে, G1S G2M, G1S G2M, G1S G2M, G1S G2M, ওরা ওই ফেজে ওরা রিসাইক্লিং হচ্ছে। ওরা আছে কোন ফেজে? জি নট ফেজে, রেস্টিং ফেজে বসে আছে, ঠিক আছে? রেস্ট নিচ্ছে। কোন স্টিমুলাই আসলো, ওরা রিসাইক্লিং শুরু করে দিল। এখন আপনার কাছে পরীক্ষা থাকতে পারে যে বলেন তো, লেভেল সেল আর স্টেবল সেল দুইটা সেলেই তো আপনি ক্যারেক্টারিস্টিক পড়লেন, কাদের রেপ্লিকেশন লেভেলটা হাই? আমি যদি কম্পারিজন করি, আপনি যদি শুধু স্টেবল সেলের দেখেন, এটার কিন্তু রেপ্লিকেশন লেভেল হাই। ওরা জি নট ফেজে বসে আছে, রেস্টিং ফেজে বসে আছে, কিন্তু ওদেরকে যদি কোনো স্টিমুলাই দেওয়া হয়, ওরা কন্টিনিউয়াসলি ডিভাইডিং শুরু করে দিবে, খুব র্যাপিডলি ডিভিশন হবে। কিন্তু ওরা কোন ফেজে বসে আছে? রেস্টিং ফেজে বসে আছে। লেভেল সেল কিন্তু তা নাই, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রলিফারেট করছে, আপনি স্টিমুলাই পাক বা না পাক, ওরা কি রেস্টিং ফেজে বসে আছে। যদি কোনো স্টিমুলাই পায়, ওরা যদি কোনো স্টিমুলেশন পায়, তাহলে ওরা র্যাপিডলি ডিভিশন শুরু করবে, আদারওয়াইজ না, ঠিক আছে? তো যদি আমি কম্পারিজন করি, লেভেল সেলের রেপ্লিকেশন লেভেলটা অনেক হাই ইন কম্পারিজন টু স্টেবল সেল, ঠিক আছে? এটা মনে রাখেন, সরি। আচ্ছা, এই হলো স্টেবল সেলের ক্যারেক্টারিস্টিক। এখন স্টেবল সেলের এই যে দেখেন এক্সাম্পল স্লাইডে আছে, আপনাদের কাছে যদি হিলিং এর লেটেস্ট আপডেটেড শীটটা থাকে জেনেসিসের, ওখানে আমি খুব সুন্দর করে তিনটা সেলের এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। দেখেন এখানে ফাইব্রোব্লাস্ট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসল সেল, এগুলো একটু মুখস্থ করতে হবে ভাই। হ্যাঁ, এই স্টেবল সেল এক্সাম্পল তো বোঝানো কিছু নেই, তারপর আমি কয়েকটা জিনিস একটু বলে দিই। দেখেন ফাইব্রোব্লাস্ট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসল সেল, ফ্যাট সেল, কন্ড্রোসাইট, অস্টিওসাইট। হ্যাঁ, আপনাদের শীটে অস্টিওসাইট আছে, কিন্তু ব্র্যাকেটে আমি একটা জিনিস লিখে দিয়েছি, যেটা পুরাতন শীট হয়তো বা নাই। যদি কোনো ভাই আপু আমার ক্লাস দেখতে থাকেন, তাদের কাছে হয়তো বা জেনেসিসের লাস্ট আপডেটেড শীটটা নাই, কষ্ট করে একটু লেটেস্ট আপডেটেড শীটগুলো একটু কালেক্ট করে নেবেন। কারণ এতে হয় কি, যে লেটেস্ট যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো আগের কোনো শীটে যদি কোনো কারেকশন থাকে, সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। নতুন কিছু ইনফরমেশন থাকলে, যেমন সার্জারির অনেক কিছু আমি এই শীটটাতে অ্যাড করে দিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা হয়তো বা এখন আর বেরিয়ে লাগলে আপনাদের পড়া লাগবে না। আমি বলবো পড়া লাগবে, হয়তো বা কিছু বলে দেবো, কিন্তু সবকিছু আমি এখানে নিয়ে এসেছি, যাতে নতুন করে এই চ্যাপ্টারটা পড়ার সময় আপনাদের ফ্যাকাল্টির ওই বইটার খোলা না লাগে, ঠিক আছে? তো চেষ্টা করবো একটু নতুন শীটটা কালেক্ট করতে। এই যে অস্টিওসাইট, আমি শীটটার মধ্যে লিখে দিয়েছি অ্যাজ ওয়েল এজ অস্টিওব্লাস্ট, ঠিক আছে? অস্টিওব্লাস্ট যদি কখনো স্টিমুলেশন পায়, ও কি হবে? অস্টিওসাইটে যাবে কিন্তু। হ্যাঁ, তো অস্টিওব্লাস্টটাও কিন্তু স্টেবল সেল। অস্টিওসাইট প্যারেনকাইমাল সেল অফ লিভার, যেটা আইডিয়াল এক্সাম্পল আমি বলতেছিলাম, প্যানক্রিয়াস, কিডনি, রেস্টিং লিম্ফোসাইট এন্ড আদার লিউকোসাইট, এগুলো হলো স্টেবল সেলের ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, পরবর্তী আমরা সেলে চলে যাই।
সেটা হলো পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল এটাকে আমরা আরেকটা বলি কি নন ডিভাইডিং সেল। আমরা আরেকটা জিনিস বলি হলো এদেরকে নন ডিভাইডিং সেল। আচ্ছা, নন ডিভাইডিং সেল বলা হয় কেন আগে আমরা একটু দেখে নিই। পার্মানেন্ট সেলের এক্সাম্পল কি দেখেন, নিউরন অথবা ব্রেইন, কার্ডিয়াক মাসল মানে হার্ট, আর হলো স্কেলেটাল মাসল। দেখেন তিনটা ভাইটাল সিস্টেম কিন্তু, ব্রেইন, হার্ট আর হলো স্কেলেটাল মাসল, এই তিনটা হচ্ছে পার্মানেন্ট সেলের এক্সাম্পল। পার্মানেন্ট সেল কেন বলা হচ্ছে? কারণ এদের নন ডিভাইডিং, এদের ডিভিশন হচ্ছে না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, হার্ট, ব্রেইন আর হলো আমাদের স্কেলেটাল মাসল, এই তিনটা জিনিস জন্মের পরে ডিভিশন যদি না হয়, আমরা এই তিনটা তো আমাদের ভাইটাল সিস্টেম, আমরা কিভাবে কাজ করব? ইপিথেলিয়ামের ডিভিশনের প্রয়োজন হয় কোনো ইনজুরি, কোনো কিছু হলে। তারপরে আপনার বোন মেরোর হেমোপোয়েটিক স্টেম সেলের হচ্ছে, তারপরে ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, প্যারেনকাইমাল লিভার সেল, সবকিছু ডিভিশন দরকার হচ্ছে। কিন্তু দেখেন আপনার ব্রেইন, হার্ট, স্কেলেটাল মাসল এই তিনটা ভাইটাল সিস্টেমের ডিভিশনের দরকার পড়ে না। কেন? ওরা তো নন ডিভাইডিং, তাই না? পার্মানেন্ট সেল, ওদের হিউজ ডিভিশন ঘটে, ওদের হিউজ ডিভিশন ঘটে। আপনি ওই যে লেভেল সেল পড়লাম, স্টেবল সেল পড়লাম, ওদের তুলনায় 4 থেকে 5 গুণ, 4 থেকে 5 গুণ ওদের ডিভিশন। কখন? ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড। এখন আপনার পরীক্ষা হলে যদি আসে পার্মানেন্ট সেল আর নন ডিভাইডিং, ট্রু। নিউরন, ব্রেন, কার্ডিয়াক মাসল নন ডিভাইডিং, হ্যাঁ ট্রু। তো কেউ যদি আপনার কাছে জিজ্ঞেস করে বা আপনার পরীক্ষা হলে যদি আসে যে রেপিড ডিভিশন অকার্স ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড, এখন আপনি তো পড়ে আসছেন ওরা নন ডিভাইডিং, হ্যাঁ আমাদের জন্মের পরে ওদের আর ডিভিশনের দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ আমরা যখন আমাদের মায়ের পেটে আছি তখন ওদের ডিভিশন হয়ে গেছে, হিউজ ডিভিশন হয়ে গেছে। আমাদের জন্মের পরে যে সেলগুলোর ডিভিশন হচ্ছে বা হবে ওইগুলোর তুলনায় অনেক গুণ বেশি। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখনই আমাদের ডিভিশন হয়ে গেছে এই নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, যার কারণে আমাদের জন্মের পরে এগুলার ডিভিশনের দরকার পড়ে না। তো ওদের হিউজ ডিভিশন ঘটে ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড। পরীক্ষা হলে থাকলে আপনি কি দিবেন? যদি নন ডিভাইডিং সেল থাকে অবশ্যই ট্রু, কারণ এটা কি বোঝাচ্ছে? আপনার জন্মের পরের কথা বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি কোনো স্টেমে যদি থাকে ভাইয়া যে ওদের রেপিড ডিভিশনটা ঘটে ডিউরিং এমব্রায়োনিক পিরিয়ড, আনসারটা ট্রু দিবেন। এই ইনফরমেশনটা আপনাকে দেওয়ার জন্যই এতটুকু কথা বলা, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? ব্রেইন, স্কেলেটাল মাসল আর হলো কার্ডিয়াক মাসল। আসেন আমরা এখন এই টপিকটা আমাদের শেষ, এই টপিক থেকে আমরা কিছু কোশ্চেন দেখি। দেখেন 2019 এর কোশ্চেন, cells that undergo hyperplasia on stimulation। হাইপারপ্লাসিয়া হচ্ছে কোন কোন সেল? আমি আগেই বলেছিলাম হাইপারপ্লাসিয়ার আন্ডারে থাকবে হলো লেবাল সেল আর স্টেবল সেল। হ্যাপাটোসাইট, কার্ডিয়াক মায়োসাইট, ইউটেরাইন স্মুথ মাসল সেল, নিউরন, থাইরয়েড ফলিকুলার সেল। আপনি খুব ভালো করেই জানেন বি এর ডিটা কি? পার্মানেন্ট সেল। সুতরাং আমাদের আনসার হবে এস সি আর ই। আচ্ছা, স্টেবল টিস্যু proliferate throughout life, true. have a low level of proliferate throughout life, না, false. have a low level of replication, true. high level of replication হলো লেভেল সেলের। can undergo rapid division in response to stimuli, true. যদি স্টিমুলাই পায় তখন ওদের ডিভিশনটা রেপিড হবে। আর নন ডিভাইডিং টিস্যু, false. are considered to be in this gene or stage of cell cycle, true. এখন দেখেন এই টপিকটা থেকে 2020 একটা কোশ্চেন এসেছে। আপনারা তো দুইটা কোশ্চেন দেখছেন, দুইটা কোশ্চেন দেখছেন না? এই যে দেখেন, এটাও দেখছেন আবার এটাও দেখছেন, এই দুইটা কোশ্চেনই দেখছেন আর আমরা টপিকসটাও পড়ে ফেলছি। এখন দেখেন 2020 এর কোশ্চেনটা আমি একটু বলি আপনাদেরকে। 2020 এর কোশ্চেন, পার্মানেন্ট সেলস হুইচ ক্যান নট রিজেনারেট আর, মানে পার্মানেন্ট সেলের এক্সাম্পলটা জানতে চাইছে। ব্রেইন, স্প্লিন, লিভার, হার্ট, কিডনি। আপনাদের আনসার হলো ব্রেইন আর হার্ট। এটা 2020 এর কোশ্চেন। এখন যদি আপনারা বলেন যে এটা নতুন কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটা আগে আসে নাই, এই কোশ্চেনটা নতুন এসেছে। যেমন 2019 এ কি কোশ্চেন ছিল? 2019 এ ছিল সেলস দ্যাট আন্ডারগো হাইপারপ্লাসিয়া অন স্টিমুলেশন। তো লেভেল সেল, স্টেবল সেল এক্সাম্পলটা জানতে চাইছে। আর 2020 এ এসেছে পার্মানেন্ট সেলের এক্সাম্পল। কোশ্চেনটা নতুন। এখন আপনি যদি বলেন যে আপনার না পারার মতো কোশ্চেন নতুন আসছে, তাহলে তো মুশকিল ভাইয়া। কোশ্চেনটা প্রিভিয়াস টপিকস থেকেই থাকবে। আমি বলেছিলাম যে কিভাবে পড়বেন। আপনার পড়ার প্যাথোলজির, আমি একটা জিনিস বলি, আমি এখানে প্যাথোলজি ক্লাস নেই আর সার্জারি ক্লাস নেই। তো
তো আমি প্যাথোলজির একটা জিনিস আমি 2টা সেশন নিয়ে করলাম, এখন পর্যন্ত নতুন কোয়েশ্চেন কেউ ফেস করে নাই, ইনশাল্লাহ আপনারাও ফেস করবেন না। প্যাথোলজি পড়ার একটা টেকনিক আছে, আপনি যখন আমরা লেকচার শিটটা কিভাবে তৈরি করি, আমরা লেকচার শিটটা তৈরি করি রবিনসের মতো করে, রবিনসের যে সিরিয়াল অনুযায়ী আছে আমরা ওই সিরিয়াল অনুযায়ী তৈরি করি, আপনি ওইভাবেই পড়বেন। কিন্তু আপনি পড়ার আগে আপনি একটা খাতা নেবেন বা প্যাড নেবেন, প্যাডের মাঝে লিখবেন যে লাস্ট আউটটা নেবেন, আপনি লাস্ট আউট নেবেন অথবা যে কোনো আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক আপনি যেটা আপনার পছন্দনীয়, ঠিক আছে, ওটা নিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেনের যে টপিকসগুলো আছে, এই চ্যাপ্টারটা আজকে আমি হিলিং হিমোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়বো, আজকে আমি ক্লাসটা করে আসছি, আজকে আমি এই চ্যাপ্টারটা পড়বো, আপনি ওই চ্যাপ্টার নামটা লিখবেন, তারপরে 1-2 দিয়ে প্রিভিয়াস কোয়েশ্চেনের টপিকসগুলো লিখবেন যে কি কি এই চ্যাপ্টার থেকে কি কি টপিকসে কোয়েশ্চেনটা হয়েছে, আপনি সবগুলো টপিকস লিখবেন। টপিকস লিখার পরে খাতাটার দিকে তাকায় দেখবেন যে যতগুলো টপিকস আছে বইয়ে বা শিটে আছে 80% কভার করে ফেলছে। আপনি কি করবেন, ওই টপিকসগুলো আগে টু দি পয়েন্ট ভাইয়ারা যা বলছে বা আপনি শিটে যা আছে আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে। আপনার ওই যে বাকি যে টপিকসগুলো থাকবে পরে 2টা বা 3টা শিটে অথবা বইয়ের 2টা বা 3টা, ওই 2টা বা 3টা টপিকস আপনি বাকি টপিকসগুলোর মতো গুরুত্ব দিয়ে না, বাট 60 to 70% একটু চোখ বুলায় রাখবেন। আপনার যদি নতুন কোয়েশ্চেন আসে ওই টপিকসগুলো থেকে আসবে, আর না হলে না, আপনি প্রিভিয়াস টপিকস থেকেই 1-2টা স্টেম চেঞ্জ করে পাই, যে আগে স্টেবল সেল লেভেল সেলের এক্সাম্পল চাইছে, এবার চাইছে হলো পার্মানেন্ট সেলের এক্সাম্পল, ঠিক আছে, এভাবেই থাকে, ঠিক আছে। তো আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর, যেটা প্রিভিয়াস কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস কোয়েশ্চেনের স্টেম, আপনি যদি এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন, লাস্টেও যদি আপনি 3-4 বার রিভাইজ না দিয়ে আপনি যেতে পারেন, তাহলে আপনার পরীক্ষা কখনোই ভালো হবে না। প্রিভিয়াস কোয়েশ্চেন দিয়েই বা প্রিভিয়াস কোয়েশ্চেনের টপিকস দিয়ে আপনার রেজাল্টটা নির্ধারণ হবে। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকস আপনাদের শীটে যেটা আছে সেটা হলো কোলাজেন, ঠিক আছে, আমরা কোলাজেনটা পড়বো, তারপরে আমরা গ্রানুলেশন টিস্যুতে যাব। আচ্ছা, কোলাজেন নিয়ে প্যাথোলজিতে কোয়েশ্চেন আসে না, কোলাজেন নিয়ে প্যাথোলজিতে কোয়েশ্চেন আসে না, এটা আমাদের বইয়ে আছে তাই আমরা শীটেও দিয়েছি, আজকে আমরা ক্লাসে হয়তো বা হালকা আলোচনা করব। কোলাজেন নিয়ে কোয়েশ্চেন আসে হলো ভাইয়া হিস্টোলজিতে, ঠিক আছে, কোলাজেন নিয়ে যত কোয়েশ্চেন আসে সব আসে হলো হিস্টোলজিতে। তো আমরা কোলাজেন নিয়ে আমরা হিস্টোলজি থেকে সব কোয়েশ্চেন আসবে। এখানে আমরা কি পড়বো, কোলাজেনের ডিস্ট্রিবিউশনটা একটু পড়বো, জাস্ট একটা মেমোনিক্স দিচ্ছি, মেমোনিক্সটা একটু খেয়াল রাখবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। মেমোনিক্সটা হলো 1-3 স্কিনে, 3-5 ব্লাড ভেসেলস, 4-7 বেজেল মেমব্রেন, 2-9 কার্টিলেজ, 1 বোন। এখন ক্লাসে তো আমি এটা মুখস্থ করাই দিই প্লাস পরে ধরি, এখন তো ধরার কোনো স্কোপ নাই, জাস্ট এটা রেকর্ডেড ক্লাস, আপনারা খুব সুন্দর করে এটা খাতায় লিখে রাখেন অথবা শিটে রেখে লিখে রাখতে পারেন, যেখানে আপনাদের সুবিধা মনে হয়, কিন্তু জাস্ট কয়েকবার দেখবেন, আশা করি আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। 1-3 স্কিন, 3-5 ব্লাড ভেসেলস, 4-7 বেজেল মেমব্রেন, 2-9 হলো কার্টিলেজ, আর 1 হলো বোন। এটা যদি আপনার মুখস্থ হয়ে যায়, তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কোলাজেন 1 কোথায় কোথায় পাওয়া যায়, আপনার কিন্তু মাথায় কাজ করবে কি, স্কিনে পাওয়া যাচ্ছে, বোনে পাওয়া যাচ্ছে, 2 কোথায় পাওয়া যাচ্ছে, কার্টিলেজে পাওয়া যাচ্ছে, কোলাজেন 3 কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, স্কিনে পাওয়া যাচ্ছে, ব্লাড ভেসেলসে পাওয়া যাচ্ছে, 4 কোথায় পাওয়া যাচ্ছে, বেজমেন্ট মেমব্রেন। এই 1, 2, 3, 4 এই 4টার ডিস্ট্রিবিউশনই আপনাদের পরীক্ষায় হিস্টোলজিতে বেশি থাকে। বাকিগুলো দেখে রাখতে পারেন, কিন্তু আমি 3 স্টার দিব, 1, 2, 3, 4 এটা হিস্টোলজি পার্টে আসে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কোলাজেনের ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে কোলাজেন থেকে, সেটা হলো এই কোলাজেন ফরমেশনে 2টা ভিটামিনের রোল আছে, 2টা ভিটামিনের রোল আছে, কি কি, একটা হলো ভিটামিন কে, আরেকটা হলো ভিটামিন সি। হ্যাঁ, আপনাদের মেটাবলিজম ক্লাসে বা ভিটামিন মিনারেলস ক্লাসে এটা নিয়ে আরেকটু হয়তো বিশদ আলোচনা করবে। ভিটামিন সি রোল আছে, ভিটামিন কে রোল আছে। আপনাকে জানতে হবে ভিটামিন সি কি করে আর ভিটামিন কে কি করে, ঠিক আছে, এই 2টা জিনিস আপনাকে জানতে হবে, ভিটামিন সি কি করবে আর ভিটামিন কে কি করবে। একটা করবে কার্বক্সিলেশন আর একটা করবে হাইড্রোক্সিলেশন, ঠিক আছে। ভিটামিন কে টা কি করবে, কার্বক্সিলেশন করবে, ঠিক আছে, আর ভিটামিন সি করবে হাইড্রোক্সিলেশন। এই 2টা জিনিস একটু জেনে রাখবেন। এই কোলাজেন থেকে আর বেশি জিনিস পড়া লাগবে না, হিস্টোলজি থেকে কোলাজেনের ডিস্ট্রিবিউশন আর একটু ডিটেইলে পড়বেন। প্যাথোলজিতে কোলাজেন থেকে কোয়েশ্চেন আসে না, তারপরে কোলাজেনের ডিস্ট্রিবিউশনটা একটু জেনে রাখবেন। আচ্ছা, পরবর্তী যে টপিকসটা আমাদের, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিকস, এটা প্যাথোলজিতে খুব বেশি আসে, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে, সেটা হলো গ্রেনুলেশন টিস্যু। গ্রেনুলেশন টিস্যু, গ্রেনুলেশন টিস্যু থেকে আমরা কি কি পড়বো, গ্রেনুলেশন টিস্যু থেকে আমরা পড়বো গ্রেনুলেশন টিস্যুর কন্টেন্ট, গ্রেনুলেশন টিস্যুর ক্যারেক্টারিস্টিক, গ্রেনুলেশন টিস্যু কোথায় পাওয়া যায়,
গ্রানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায় না, আর হলো phases of granulation tissue formation। এই পাঁচটা জিনিস পড়বো আমরা। কি কি আবার একটু বলে দিই। গ্রানুলেশন টিস্যু কন্টেন্ট, কি কি পাওয়া যায় গ্রানুলেশন টিস্যুতে, গ্রানুলেশন টিস্যু ক্যারেক্টারটা পড়বো, কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, আর হলো গ্রানুলেশন টিস্যু ফরমেশনের স্টেপস। তিনটা স্টেপস আছে গ্রানুলেশন টিস্যু ফরমেশনে, হ্যাঁ এইগুলো আমরা পড়বো। আচ্ছা, আপনাদের শীটে মোরলে সবকিছুই আছে, কন্টেন্টও আছে, ক্যারেক্টারিস্টিক্সও আছে। নতুন শীটটাতে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না এটা পুরাতন শীটটাতে নাই, কিন্তু নতুন শীটটাতে আমি তুলে দিয়েছি। যাদের কাছে পুরাতন শীট আছে আমি ক্লাস আজকে লিখে দিব কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না সেটা। আর ফেজেস এটা আপনাদের শীটে নাই, এটা আমি যখন বলবো বা লিখে দিব একটু কষ্ট করে এই জিনিসটা একটু আপনাদের লিখে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আসেন ফার্স্টে কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে যাওয়ার আগে গ্রানুলেশন টিস্যু, এর নাম গ্রানুলেশন টিস্যু কেন? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই টিস্যুটার নাম গ্রানুলেশন টিস্যু কেন, আমরা যখনই আমি তো অর্থোপেডিক্সে আছি, পার্ট 1 করেছিলাম, আবার প্লাস্টিক সার্জারিতে এমএস করতেছি, তো আমি দুইটা ডিপার্টমেন্টেই এই টিস্যুটা নিয়ে আমার খুব চিন্তা কি এই টিস্যুটা থাকে হলো আমাদের এক্সপেকটেশন। যখন আমরা একটা উন্ড নিয়ে আসে আমাদের কাছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, বা কেউ যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো একটা উন্ড বা ইনজুরি নিয়ে আসে, আমরা উনটাতে গ্রাফট করব বা ফ্ল্যাপ বসাবো বা সুচারিং করে দিব, যেটাই করবো, উনটা যদি আনহেলদি থাকে আমরা এক্সপেক্ট করতে থাকি কখন উনটাতে গ্রানুলেশন টিস্যু আসবে। অনেক ড্রেসিং করতে থাকি, আস্তে আস্তে উনটাতে গ্রানুলেশন টিস্যু। তাহলে গ্রানুলেশন টিস্যু আমাদের একটা এক্সপেকটেশনের জায়গা থাকে। তো গ্রানুলেশন টিস্যুর নাম গ্রানুলেশন টিস্যু কেন? গ্রানুলেশন টিস্যুর নাম গ্রানুলেশন টিস্যু কারণ হলো এই যে প্রথম অ্যারোটা দেখবেন, পিঙ্ক সফট গ্রানুলার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? অনেকে বলে যে এটা ভাই এটা গ্রানুলেশন টিস্যুর নাম গ্রানুলেশন টিস্যু কারণ এটা এর কালারটা পিঙ্ক, বা এটা টাচ করলে এটা খুব ব্লিডিং হয়। এটার নামটা হলো, এটার অ্যাপিয়ারেন্সটা হলো গ্রানুলার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এটার কালারটা হলো কি পিঙ্ক। কেন এটা কালারটা পিঙ্ক? কারণ এটার মাঝে প্রলিফারেশন অফ নিউ ব্লাড ভেসেলস হয়, প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলস থাকে, প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলসের প্রলিফারেশন হয়, প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলসের প্রলিফারেশন হয়। এই যে নতুন নতুন ব্লাড ভেসেলসের প্রলিফারেশন হচ্ছে সেটাকে আমরা বলি কি অ্যানজিওজেনেসিস, প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস, এটাকে আমরা বলতেছি অ্যানজিওজেনেসিস, ঠিক আছে? এই যে বেশি বেশি ব্লাড ভেসেলসের প্রলিফারেশন হয়, যার কারণে গ্রানুলেশন টিস্যুতে আপনি যদি সামান্য প্রিক করেন সাথে সাথে দেখবেন কি ব্লাড আসা শুরু করছে, ঠিক আছে? ব্লাড কামস অন। তাহলে কি গ্রানুলার অ্যাপিয়ারেন্স, কালারটা হলো পিঙ্ক। আপনারা সবাই আমি আশা করি যে ওয়ার্ডে এটা দেখে ফেলছেন গ্রানুলেশন টিস্যু, কালারটা নিয়ে আপনাদের কনফিউশন থাকার কোনো কথাই না। কালারটা পিঙ্ক কারণ এটাতে প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলসের প্রলিফারেশন ঘটে। এই প্রলিফারেশন ব্লাড ভেসেলকে আমরা বলতেছি অ্যানজিওজেনেসিস। এই যে প্রলিফারেশন ব্লাড ভেসেলস ঘটে যার কারণে একটু প্রিক করলে আপনার সেখানে ব্লাড চলে আসতেছে, হ্যাঁ? আচ্ছা, আর এটাতে কোনো নার্ভ সাপ্লাই নাই, কোনো নার্ভ সাপ্লাই নাই গ্রানুলেশন টিস্যুতে, যার কারণে এটা রেজিস্ট টু ইনফেকশন। তাহলে আরেকবার আমি একটু ক্যারেক্টারগুলো একটু বলতেছি। গ্রানুলার অ্যাপিয়ারেন্স, পিঙ্ক ইন কালার, প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস হচ্ছে যাকে আমরা বলতেছি অ্যানজিওজেনেসিস। এটাতে কোনো নার্ভ সাপ্লাই নাই, আর যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকতেছে যার কারণে আপনার প্রিক করলেই ব্লাড আসবে, ঠিক আছে? এই হলো ক্যারেক্টারিস্টিক অফ গ্রানুলেশন টিস্যু, আমরা ক্যারেক্টারটা পড়ে ফেলছি। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে গ্রানুলেশন টিস্যুতে কি কি থাকে। গ্রানুলেশন টিস্যুতে কি কি থাকে দেখেন, আমি আপনাদের মনিটরে একটা স্লাইড ভাসতেছে, গ্রানুলেশন টিস্যুর কন্টেন্ট, ঠিক আছে? গ্রানুলেশন টিস্যুর কন্টেন্ট, গ্রানুলেশন টিস্যুতে কি কি কন্টেন্ট পাওয়া যায় এইগুলো একটু ভাই কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে আছে এই যে ফাইব্রোব্লাস্ট, তারপর ব্লাড ভেসেলস, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ম্যাক্রোফেজ, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট, নিউট্রোফিল, মাস্ট সেল, আরবিসি, লিম্ফোসাইট, কোলাজেন ফাইবার 3, প্লাজমা সেল, ইওসিনোফিল। এগুলো একটু কষ্ট করে এটা মুখস্থ করে নেবেন কন্টেন্টটা, ঠিক আছে? কিন্তু মুখস্থ করার সাথে সাথে একটা জিনিস দেখবেন, আপনি সবগুলো সেল মুখস্থ করলেন, তারপর আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া এখন তো সামনাসামনি নাই, কিছু জিজ্ঞেসও করতে পারতেছি না, আসলে বুঝতে পারতেছি না যে আপনাদের ক্লাসে থাকলে সামনাসামনি থাকলে কি হয়, পড়াটা ওই ক্লাসে মুখস্থ হয়ে যায়। তো আপনারা যখন ক্লাসটা দেখবেন চেষ্টা করবেন যখন ভিডিওটা দেখতেছেন তখনই যতটুকু বেশি এই ক্লাসটা তখনই যাতে করে ফেলা যায়, পড়াটা পরের জন্য রেখে দিবেন না, ঠিক আছে? তখনই ক্লিয়ার করে ফেলবেন সবকিছু। আচ্ছা,
আমি যদি জিজ্ঞেস করি যে ভাই দেখেন তো গ্রানুলেশন টিস্যু কন্টেন্ট আপনাদের স্কিনে যেগুলো আছে সবগুলো যদি পড়েন, সবগুলো পড়ার পর আমি যদি জিজ্ঞেস করি ভাই গ্রানুলেশন টিস্যুতে কি আরবিসি পাওয়া যায়, হ্যাঁ ভাইয়া পাওয়া যায়, আরবিসি পড়েছি। ডাব্লিউবিসি পাওয়া যায়, ডাব্লিউবিসি তো এভাবে পাই নাই, কিন্তু ইওসিনোফিল পাইছে, নিউট্রোফিল পাইছে, তার মানে কি ডাব্লিউবিসি পাওয়া যায়। প্লাটিলেট পাওয়া যায়, প্লাটিলেট তো পাওয়া যায়। তাহলে আপনাদের শীটে ওই জায়গায় লিখে রাখবেন অ্যাবসেন্স অফ প্লাটিলেট, অ্যাবসেন্স অফ প্লাটিলেট, বাট দ্যাট ইজ নো প্লাটিলেট। কারণ না হলে এই সবগুলা সেল আপনি যখন পড়ে যাবেন, আপনার তো শুধু প্যাথোলজির উপর পরীক্ষা হবে না, রেসিডেন্সি অথবা ডিপ্লোমা, প্যাথোলজির উপর হবে, হবে না তো। এটাতে আপনার অ্যানাটমি পড়তে হবে, ওই দিন আগের রাতে ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ফ্যাকাল্টি তো আছেই, ঠিক আছে, সবকিছু আপনাকে পড়ে যেতে হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো তো মাথায় থাকবে না। তো আপনার যদি পরীক্ষা যদি থাকে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট তো মনে ছিল, কারণ প্রচুর ধরনের সেল আছে। তো আপনি যদি এভাবে মার্ক করে না লিখে রাখেন পাশে, আপনার কাছে এটা মনে রাখাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে পরীক্ষার আগে আগে, ঠিক আছে। আগে পাশে লিখে রাখবেন অ্যাবসেন্স অফ প্লাটিলেট, কোনো প্লাটিলেট নেই। আচ্ছা, আমরা কন্টেন্ট পড়ে ফেলছি, আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ে ফেলছি। এখন আমরা যাব কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়। কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় দেখেন আছে যে কোনো প্রকার উন্ডে পাওয়া যাচ্ছে, আলসার, সাইনাস ট্র্যাক্ট, পায়োজেনিক গ্রানুলোমা, ফিস্চুলা, ওয়াল অফ অ্যাবসেস, আরেকটা আছে সেটা এই নতুন শীট আমি দিয়ে দিয়েছি, পাল্প পলিপ, ঠিক আছে। যাদের কাছে পুরাতন শীট আছে সবাই একটু লিখে রাখবেন পাল্প পলিপ, পাল্প পলিপ, হ্যাঁ, এটাতেও পাওয়া যায় গ্রানুলেশন টিস্যু। আচ্ছা এই হলো গ্রানুলেশন টিস্যুর ডিস্ট্রিবিউশন, এই জায়গাতে গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়। আচ্ছা দেখেন একটা জিনিস এখন আমরা পড়বো কোথায় কোথায় পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না। দেখেন একটা জিনিস আছে কি, এই যে দেখেন এই যে এটা পায়োজেনিক গ্রানুলোমা, পায়োজেনিক গ্রানুলোমা, দেখেন এই একটা জিনিস পাওয়া যায়। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে পায়োজেনিক গ্রানুলোমাতে পাওয়া যায়, আপনারা যদি ইনফ্লামেশন ক্লাসটা করে থাকেন সরি ইনফ্লামেশন ক্লাসটা যদি করে থাকেন, ইনফ্লামেশন ক্লাসের দুইটা ভাগ আছে, একটা হলো একিউট ইনফ্লামেশন, একটা হলো ক্রনিক ইনফ্লামেশন। তো ক্রনিক ইনফ্লামেশনে হট কেক যেটা বা যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো গ্রানুলোমেটাস ইনফ্লামেশন। গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে আপনারা অবশ্যই এই জিনিসটা পড়ছেন, হোয়াট ইজ গ্রানুলোমা বা গ্রানুলোমাতে কি কি সেল থাকে। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে, গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে কি গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, পড়ছেন কি কি পড়ছেন, ইপিথেলিয়াল সেল পড়ছেন, ম্যাক্রোফেজ পড়ছেন, জায়ান্ট সেল পড়ছেন, ফাইব্রোব্লাস্ট পড়ছেন, এগুলা পড়ছেন। গ্রানুলেশন টিস্যু পেয়েছেন গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে কোথাও তো নাই তো। তাহলে আমরা যখন অ্যাবসেন্টিন পড়বো, আমরা যখন অ্যাবসেন্টিন পড়বো, নতুন শীটে আমি দিয়ে দিয়েছি কিন্তু পুরাতন শীটে নাই, যাদের কাছে পুরাতন শীট আছে তারা অবশ্যই এই জিনিসগুলো লিখে রাখবেন কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, ঠিক আছে। প্রথমেই থাকবে কি গ্রানুলোমেটাস ইনফ্লামেশন, ঠিক আছে। প্রথমে হলো গ্রানুলোমেটাস ইনফ্লামেশন এক্সেপ্ট পায়োজেনিক গ্রানুলোমা, অল টাইপ অফ গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না এক্সেপ্ট এই যে পায়োজেনিক গ্রানুলোমা, এক্সেপ্ট পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্রানুলোমা ছাড়া সকল ধরনের গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে কি গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আপনার পরীক্ষা থাকলো এজ অফ গ্রানুলোমা, গ্রানুলোমার এজে কি পাওয়া যায় কিনা। এখন আপনি যদি ভাই এটা চিন্তা করে আনসার দেন যে ভাইয়া তো ক্লাসে বলছিল যে পায়োজেনিক গ্রানুলোমাতে পাওয়া যায়, তাহলে তো গ্রানুলোমার এজে তো পাওয়া যাবে না। সকল ধরনের গ্রানুলোমাতে কি পাওয়া যায় না, একটা ব্যতিক্রম আছে, যেমন এই যে বাংলায় যেমন আছে না বাংলা ব্যাকরণের নিপাত নিষিদ্ধ, এটা হলো এক্সেপশন। পায়োজেনিক গ্রানুলোমা এই যে এটা হলো এক্সেপশন, সকল ধরনের গ্রানুলোমেটাস ইনফ্লামেশন পাওয়া যায় না এক্সেপ্ট পায়োজেনিক গ্রানুলোমা, পায়োজেনিক গ্রানুলোমাতে পাওয়া যায়, তাহলে গ্রানুলোমেটাস ইনফ্লামেশনে অ্যাবসেন্টিন। আচ্ছা তারপর হলো যে কোনো পরিমাণ স্কারে আমরা পাবো না, স্কার। তারপর 3 নম্বরে দিয়ে লিখবেন নেক্রোসিস, কোনো নেক্রোস টিস্যুতে আমরা পাবো না। তারপর 4 নম্বরে লিখবেন কনজেস্টেড টিস্যু, যদি কোনো টিস্যুতে কনজেশন হয় তাহলে আমরা সেখানে গ্রানুলেশন টিস্যু পাবো না। কয়টা হলো 4টা। 5 নম্বরে লিখবেন টিউমার স্ট্রোমা, টিউমার স্ট্রোমা,
টিউমার স্ট্রোমাতে আমরা গ্রানুলেশন টিস্যু পাবো না। আচ্ছা 6 নম্বরে লিখবেন অর্গানাইজিং হেমাটোমা, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, স্কার, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন 1 2 স্কার, 3 নম্বরে নেক্রোসিস, 4 নম্বরে কনজেস্টেড টিস্যু, 5 নম্বরে টিউমার স্ট্রোমা, 6 নম্বরে অর্গানাইজিং হেমাটোমা, 7 নম্বরে হলো ইনফার্কশন। যেসব টিস্যুতে ইনফেকশন হবে সেগুলোতে আমরা গ্রানুলেশন টিস্যু পাবো না। তাহলে এই 7টা জায়গায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না। নতুন যে শীটটা আছে, নতুন শীটে মনে হয় 5-6টা দেওয়া আছে, 1-2টা মনে হয় নাই। তো আপনারা চেষ্টা করবেন এই 7টা সবগুলো মনে রাখতে, কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, স্কার, নেক্রোসিস, কনজেস্টেড টিস্যু, টিউমার স্ট্রোমা, অর্গানাইজিং হেমাটোমা, ইনফেকশন, এই 7টা জায়গায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের কন্টেন্ট পড়া হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক্স পড়া হয়ে গেছে, কোথায় পাওয়া যায় পড়া হয়ে গেছে, কোথায় পাওয়া যায় না সেটাও পড়া হয়ে গেছে। আমাদের শুধু বাকি আছে ফেজেস অফ গ্রানুলেশন টিস্যু ফরমেশন। ফেজেসটা পড়বো, এর আগে আমরা কিছু কোয়েশ্চেন দেখে আসি যে গ্রানুলেশন টিস্যু থেকে কি কি কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে আসি। আচ্ছা, ডিপ্লোমাতে বা এমফিলে কোয়েশ্চেন এসেছে 13 আর 14তে গ্রানুলেশন টিস্যু ইজ কম্পোজড অফ, কন্টেন্ট থেকে কোয়েশ্চেন এসেছে নিউলি ফর্ম ব্লাড ভেসেলস ট্রু ইপিথেলিয়াল সেল। এটা কোথায় পাওয়া যায়? গ্রানুলোমাতে পাওয়া যায়, গ্রানুলেশন টিস্যুতে না। ফাইব্রোব্লাস্ট, আচ্ছা অবশ্যই ল্যাঙ্গেনস্টাইন জায়ান্ট সেল, যা এটা জায়ান্ট হবে। ঠিক আছে, জায়ান্ট সেলটা কোথায় পাওয়া যায়? গ্রানুলোমাতে, গ্রানুলেশন টিস্যুতে না। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, আচ্ছা তা বি আর ডিটা কোথায় পাওয়া যাচ্ছে? গ্রানুলোমাতে। ঠিক আছে, তারপরে রেসিডেন্সিতে 17তে এসেছে গ্রানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায়? স্কারে পাওয়া যাবে না, নেক্রোসিসে পাওয়া যাবে না, এগুলো আপনারা জানেন, লিখে দিয়েছি মাত্র। কোথায় পাওয়া যায়? অ্যাবসেস ওয়ালে, এজ অফ গ্রানুলোমাতে কি ফলস না ট্রু? অবশ্যই ফলস। অ্যানাল ফিস্টুলা, উন্ডিলিং, টিউমার স্ট্রোমা। তো কোথায় কোথায় পাওয়া যায় না আমি বলে দিয়েছি, সেগুলো যদি আপনাদের মনে থাকে ইনশাআল্লাহ এইগুলো কোনো কোশ্চেনই আপনাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা উন্ডিলিং এ চলে যাব, আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো ফেজেস অফ গ্রানুলেশন টিস্যু ফরমেশন। কি কি ফেজ আছে? আচ্ছা ফেজটা বলার আগে আমি একটা জিনিস শুধু বলে নিই, এই উন্ডিলিং এর যে ফেজগুলো আমরা একটু পরে পড়বো, এই যে উন্ডিলিং এর যে ফেজগুলো আছে, উন্ডিলিং এর ফেজে তো আপনারা সবাই জানেন যে 3টা ফেজ। কি কি? ইনফ্ল্যামেটরি, প্রলিফারেটিভ, আর একটা কি ম্যাচুরেশন, এই 3টা ফেজ। তো উন্ডিলিং এর একটা উন্ড হওয়ার পরে তারপর আমরা ড্রেসিং করি, আস্তে আস্তে উন্ডটা হিল হতে থাকে। এই উন্ডিলিং এরই কিন্তু একটা ফেজ, সেটা কি ওই গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু কিন্তু উন্ডিলিংটা যখন হতে থাকবে তখনই কিন্তু গ্রানুলেশন টিস্যুর ফেজটা হবে। ঠিক আছে, তখনই কিন্তু গ্রানুলেশন টিস্যুটা আপনার পাওয়া যাবে। তো আমার ধরেন লোয়ার লেগে একটা ইনজুরি হলো, তারপর আমি ড্রেসিং করতে থাকলাম, এক সময় গ্রানুলেশন টিস্যু আসলো, তারপর আমি এটা ফার্দার আমি ম্যানেজমেন্টে গেলাম। তো গ্রানুলেশন টিস্যুটা কি উন্ডিলিং এরই একটা ফেজ। তো এই যে আমি যে এখন গ্রানুলেশন টিস্যুর ফেজগুলো বলবো, ইনফ্ল্যামেটরি, ক্লিয়ারেন্স, গ্রোথ। ইনফ্ল্যামেটরি ফেজ, ক্লিয়ারেন্স ফেজ, গ্রোথ ফেজ, এই 3টা ফেজের মাধ্যমে গ্রানুলেশন টিস্যু ফরমেশন হবে। আপনার মাথায় একটা জিনিস থাকতে হবে যে এই যে ইনফ্ল্যামেটরি ফেজটা আর উন্ডিলিং এর যে ইনফ্ল্যামেটরি ফেজটা সেম, একই। কারণটা কি? এই গ্রানুলেশন টিস্যু তো উন্ডিলিং এরই একটা ফেজ, উন্ডিলিং এরই তো একটা পর্যায়ে আমরা গ্রানুলেশন টিস্যু দেখতে পারবো। সুতরাং গ্রানুলেশন টিস্যুর যে ইনফ্ল্যামেটরি ফেজটা আর উন্ডিলিং এর ইনফ্ল্যামেটরি ফেজটা সেম। আচ্ছা হিলিং এর ইনফ্ল্যামেটরি ফেজে আমরা পরে যাচ্ছি, আসেন আমরা গ্রানুলেশন টিস্যুর ইনফ্ল্যামেটরি ফেজ, ক্লিয়ারেন্স ফেজ আর গ্রোথ ফেজে যাই। প্রথমেই কি ইনফ্ল্যামেটরি ফেজ, তো ইনফ্ল্যামেটরি ফেজটা বললে কিন্তু উন্ডিলিং এর ইনফ্ল্যামেটরি ফেজটা হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই ফেজটা খুব ভালো করে শুনবেন। লাস্ট টাইম এফসিবিএস পার্ট 1 এখান থেকে কোশ্চেন এসেছে। আচ্ছা ইনফ্ল্যামেটরি ফেজ কি হয়? ইনফ্ল্যামেটরি ফেজে ধরেন আমার এই ফিঙ্গারে যদি একটা কাট ইনজুরি হয়, আমার এই ফিঙ্গারে ধরেন একটা কাট ইনজুরি হলো, এখন আমি কোনো প্রেসার ব্যান্ডেজ দিলাম না, কোনো ম্যানেজমেন্ট করলাম না, কোনো ওষুধ খেলাম না বা কোনো ট্রিটমেন্ট করলাম না, নর্মালি কতক্ষণ ব্লিডিং হবে? আমি কোনো যদি ম্যানেজমেন্ট না করি কতক্ষণ ব্লিডিং হবে? ব্লিডিং টাইম কতক্ষণ? যদি কোনো বিটিসিটি প্রলং না থাকে, একটা নর্মাল মানুষের ব্লিডিং টাইম হলো 2 to 6 মিনিটস। নর্মালি ব্লিডিং হওয়ার কথা 2 থেকে 6 মিনিট, এতক্ষণ ব্লিডিং হওয়ার কথা নর্মালি 2 থেকে 6 মিনিট। তারপর ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধটা হয়? ব্লিডিংটা যে স্টপ হয় কিভাবে? ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে। ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লিডিংটা স্টপ হচ্ছে।
কিভাবে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, সেখানে ক্লট ফর্মেশন হচ্ছে অথবা স্ক্যাপ ফর্মেশন হচ্ছে। এই দেখেন আমি আপনাদের এই যে দেখেন এই যেখানে এই যে স্ক্যাপ ফর্মেশন হচ্ছে, যে এই যে এটা স্ক্যাপ ফর্মেশন, এটাকে আমরা বলতেছি কোন কোন বইয়ে স্ক্যাপ লেখা আছে, কোথাও ক্লট লেখা আছে, যেটাই হোক এই যে ক্লট ফর্মেশন, হ্যাঁ এই যে ক্লট ফর্মেশন, এই ক্লট ফর্মেশন হচ্ছে, স্ক্যাপ ফর্মেশন হচ্ছে, যার মাধ্যমে আপনার ব্লিডিং ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লিডিংটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আপনার আঙ্গুলে আপনার কেটে গেল, এই যে ক্লট ফর্মেশন হলো বা এই যে ক্লট ফর্মেশন স্ক্যাপ ফর্মেশনের মাধ্যমে ব্লিডিংটা স্টপ হলো, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমাদের বডিতে কি হচ্ছে, ইন দ্য মিন টাইম আমাদের বডিতে কি হচ্ছে, বডিতে কি হচ্ছে সেটা বলতেছি, কিন্তু এর আগে একটা জিনিস বলি, এই যে ক্লট ফর্মেশন হচ্ছে বা স্ক্যাপ ফর্মেশন হচ্ছে, এটার অ্যাডভান্টেজ কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ব্লিডিংটা যে বন্ধ হচ্ছে এই যে ক্লটের মাধ্যমে বা স্ক্যাবের মাধ্যমে, এটা কারণটা আছে। এই ক্লট ফর্মেশন বা স্ক্যাব ফর্মেশন হওয়ার কারণে এই যে আপনার উন সারফেসটা যে আছে, আপনার যে কেটে গেছে এই যে সারফেসটা, এই সারফেসটা কখনো ডিহাইড্রেশন হবে না, এই সারফেসটা কখনো ডিহাইড্রেটিং হবে না, কখনো ডিহাইড্রেশন দেখা যাবে না এই সারফেসটার মাধ্যমে। কারণটা হলো এই যে ক্লট ফর্মেশন বা স্ক্যাব ফর্মেশন হচ্ছে, ওরা প্রিভেন্ট ডিহাইড্রেশন, ওরা ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করবে ইন অ্যারাউন্ড দি উন্ড সারফেস, ঠিক আছে। আচ্ছা, এই যে স্ক্যাব ফর্মেশন বা ক্লট ফর্মেশনের মাধ্যমে আপনার ব্লিডিংটা বন্ধ হচ্ছে, ইন দ্য মিন টাইম আমাদের বডিতে যে প্লাটিলেট আছে, আপনাদের ব্লাড ফিজিওলজিতে আমি জানি যে প্লাটিলেটটা পড়ানো হয়েছে, প্লাটিলেটের গ্র্যানিউলস থেকে, ঠিক আছে, প্লাটিলেট থেকে 3 ধরনের গ্র্যানিউলস রিলিজ হয়, একটা হলো আলফা, তারপর ডেন্স, তারপর ল্যামডা আছে, ঠিক আছে। আলফা থেকে আসে সেরোটোনিন, এটিপি, এডিপি, ক্যালসিয়াম, ডেন্স থেকে আসে প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট ফ্যাক্টর 4, তারপর ল্যামডা থেকে আসে একটা এনজাইম অ্যাসিড হাইড্রোলেজ। এগুলো আপনারা ব্লাড ফিজিওলজিতে পড়ছেন, আমি জানি, এগুলো আমাদের এখানে মেইন উদ্দেশ্য না এগুলো বলা, আমি জাস্ট এগুলো বলতেছি। ইন দ্য মিন টাইম আমাদের শরীরে এই যে প্লাটিলেট থেকে এই যে ডেন্স আলফা ল্যামডা থেকে এই গ্রিনুলসগুলো রিলিজ হবে, এই ফ্যাক্টরগুলো যে প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট ফ্যাক্টর 4, ঠিক আছে, এগুলো রিলিজড হবে, এগুলা এই যে এই উন্ড সারফেসে আপনার রিলিজড হবে। রিলিজড হয়ে এগুলোর কাজটা কি, এগুলো প্রত্যেকটা কাজ করবে হলো এগুলা কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? ওরা কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কেমোটেকটিক ফ্যাক্টরের কাজটা কি আপনার ইনফ্লামেশন ক্লাসে পড়ছেন আমি জানি। ওরা সারাউন্ডিং যে ইনফ্লামেটরি সেলগুলো আছে, সারাউন্ডিং যে ইনফ্লামেটরি সেলগুলো আছে সবগুলাকে অ্যাট্রাক্ট করবে, সবগুলোকে অ্যাট্রাক্ট করবে। সারাউন্ডিং যে ইনফ্লামেটরি সেলগুলো আছে, এই যে সারাউন্ডিং যে ইনফ্লামেটরি সেলগুলো আছে সবগুলো অ্যাট্রাক্ট করবে। এই যে ব্লু যে দেখতেছেন পার্পল কালার যে লাগতেছে এই সেলগুলা, এগুলো হলো নিউট্রোফিল। উইদিন 24 আওয়ার, প্রথম দিনের মাঝে, প্রথম 24 ঘন্টার মাঝে উইদিন 24 আওয়ার এই যে নিউট্রোফিল চলে আসবে। নিউট্রোফিল চলে আসলো 3 দিনের মাথায়, প্রথম একদিনে উইদিন 24 আওয়ার মাঝে এই নিউট্রোফিল গুলো চলে আসবে। 3 দিনের মাথায় এই যে ম্যাক্রোফেজ, এই যে ম্যাক্রোফেজ নিউট্রোফিলকে বলবে তোদের কাজ হয়ে গেছে ভাই, তোমরা সরে যাও, এখন আমরা আসি। এই যে ম্যাক্রোফেজ চলে আসবে। তো নিউট্রোফিল ম্যাক্রোফেজ কি? ইনফ্ল্যামেটরি সেল। ইনফ্ল্যামেটরি সেল উন্ড সারফেসে চলে আসছে, আপনার ইনফ্ল্যামেটরি ফেজ শেষ, ঠিক আছে। আরেকবার একটু ইনফ্ল্যামেটরি ফেজটা আমি রিক্যাপিচুলেট করতেছি। আপনার যে কোনো জায়গায় একটা কাট ইনজুরি হলো বা একটা উন্ড ক্রিয়েট হলো, তারপরে কি হবে? আপনার ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। কিসের মাধ্যমে বন্ধ হবে? ইদার বাই ক্লট ফর্মেশন হবে, তারপর স্ক্যাব ফর্মেশনের মাধ্যমে আপনার ব্লিডিংটা বন্ধ হচ্ছে। এই ক্লট ফর্মেশন বা স্ক্যাব ফর্মেশনের অ্যাডভান্টেজটা কি? ইট প্রিভেন্টস ডিহাইড্রেশন, ঠিক আছে। এই ক্লট ফর্মেশন বা স্ক্যাব ফর্মেশনের মাধ্যমে আপনার ব্লিডিংটা বন্ধ হলো। ইন দ্য মিন টাইম প্লাটিলেটের এই যে আলফা ডেলটা ল্যামডা থেকে গ্র্যানিউলস থেকে এই ফ্যাক্টরগুলো রিলিজ হবে, ঠিক আছে। এই ফ্যাক্টরগুলো রিলিজ হওয়ার পরে এই প্রত্যেকটা ফ্যাক্টর কি হিসেবে কাজ করবে? কেমো অ্যাট্রাক্টেন্ট বা কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ওরা কাদেরকে অ্যাট্রাক্ট করবে? সারাউন্ডিং ইনফ্ল্যামেটরি সেল, আশেপাশে যত ইনফ্ল্যামেটরি সেলগুলো আছে ওদেরকে বলবে ভাই আসো, এখানে একটা উন্ড হয়েছে, এখানে একটা ইনজুরি হয়েছে, আমাদের এই জায়গাগুলোকে বাঁচাও, হ্যাঁ আমাদের এই জায়গাগুলোকে হিল করতে হবে, তাড়াতাড়ি তোমরা এখানে আসো। তো উইদিন 24 আওয়ার, একদিনের মাঝে কোন সেলটা চলে যাবে? নিউট্রোফিল। নিউট্রোফিল থাকবে এখানে 3 দিন পর্যন্ত। 3 দিনের মাথায় ম্যাক্রোফেজ বলবে তোমাদের কাজ শেষ, তোমরা এখন সরো। ম্যাক্রোফেজ গিয়ে জায়গা দখল করে নেবে। ইনফ্ল্যামেটরি সেল উন্ড সারফেসে চলে আসছে, আমাদের ইনফ্ল্যামেটরি ফেজ শেষ, ঠিক আছে। এই হলো ইনফ্ল্যামেটরি ফেজ। এটা আপনার গ্রানুলেশন টিস্যুর কথা বলেন, হিলিং এর কথা বলেন, যে কোনো জায়গায় ইনফ্ল্যামেটরি ফেজ কি সেম, এটা হলো ইনফ্ল্যামেটরি ফেজ আমাদের শেষ। তারপর 2 নম্বর ফেজ কিটা কোনটা বলেছিলাম? সেটা হলো ক্লিয়ারেন্স ফেজ। প্রত্যেকটা ফেজে যা হবে ভাইয়া তার উপরই এই ফেজগুলোর নামকরণ করা হয়েছে। প্রত্যেকটা ফেজে যা হবে ওইটার উপরে ভিত্তি করেই সেই ফেজটার নামকরণ করা হয়েছে। এর নাম কি? ক্লিয়ারেন্স ফেজ।
আচ্ছা, ক্লিয়ারেন্স ফেজ। ক্লিয়ারেন্স ফেজটা কি? এখন আপনার কাছে আপনি যখন ইমার্জেন্সিতে কাজ করতেছেন, আপনার কাছে প্রথম যখন একটা উন্ড নিয়ে আসে, আপনি উন্ডের কালার টেক্সচার আপনি যেরকম দেখেন, 7-8 দিন পরে আমরা ড্রেসিং করার পরে উনটার চেহারাটা কি ওরকম থাকে? উনটা দেখতে অনেকটা হেলদি লাগে না? তখন দেখার জন্য যে কি ডার্ট পরে আছে, ডাস্টি হয়ে আছে, ব্ল্যাকিশ কালার হয়ে আছে, আপনি ড্রেসিং করতেছেন রেগুলারলি, তারপর কি একটা পিঙ্কিশ রেড কালার চলে আসছে, এটা কারণটা কি? ঠিক আছে, উনটা অনেক হেলদি দেখা যায়, কারণটা কি? এই ক্লিয়ারেন্স ফেজের কারণে। আপনি ওই যে ইনফ্ল্যামেটরি ফেজে যে নিউট্রোফিল গেছে, নিউট্রোফিল কিছু এনজাইম রিলিজ করবে, ঠিক আছে, কিছু ক্যাটালাইটিক এনজাইম চলে আসবে উন সারফেসে, কিছু ক্যাটালাইটিক এনজাইম চলে আসবে, নিউট্রোফিল কিছু এনজাইম রিলিজ করবে। এই এনজাইমগুলোর কাজগুলো কি? এই এনজাইমগুলোর কাজ হলো ওই উন সারফেসে যত টিস্যু ডেব্রিস আছে, যত ডেড টিস্যু আছে, সবগুলোকে ক্লিয়ার করে ফেলবে। যত টিস্যু ডেব্রিস আছে, যত ডেড টিস্যু আছে, সবগুলা কি করবে? ক্লিয়ার করে ফেলবে উন সারফেস থেকে। ঠিক আছে, এই কারণে এই ফেজটাকে বলা হয় ক্লিয়ারেন্স ফেজ। তার মধ্যে ক্লিয়ারেন্স ফেজ এতটুকুই। ওই যে উইদিন 24 আওয়ার যে নিউট্রোফিল চলে আসতেছে, ওরা এসে কিছু এনজাইম রিলিজ করবে, কিছু ক্যাটালাইটিক এনজাইম চলে আসবে, ওরা এসে উন সারফেস থেকে যত টিস্যু ডেব্রিস আছে, যত ডেড টিস্যু আছে, সবগুলোকে ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, এই কারণে এই ফেজটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ফেজ। ঠিক আছে, এই ফেজটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ফেজ। এই হলো আমাদের ক্লিয়ারেন্স ফেজ। আচ্ছা, সবার শেষের ফেজ, সেটাকে আমরা কি বলতেছিলাম? ফেজ অফ গ্রোথ। ফেজ অফ গ্রোথ বলতেছিলাম। হোয়াট ইজ ফেজ অফ গ্রোথ? ফেজ অফ গ্রোথ হলো গ্রেনুলেশন টিস্যুর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টের নাম, একটা ঘটনা আমরা পড়েছিলাম যে ক্যারেক্টারিস্টিক্সে, ইজিলি ব্লিডস অন টাচ। কেন ব্লিডস অন টাচ? এটা কালারটা কেন পিঙ্ক? কারণ প্রলিফারেশন অফ ব্লাড ভেসেল ঘটে, মানে ব্লাড ভেসেলের গ্রোথ হচ্ছে, তাকে আমরা কি বলতেছি? এনজিওজেনেসিস। আরেকটা গ্রেনুলেশন টিস্যুর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, সেটার নাম হলো এই যে সবার উপরে যেটা লেখা আছে, কি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা সবচেয়ে বেশি থাকে আর কি, মোটামুটি কি সবচেয়ে বেশি কোনটা থাকে? ফাইব্রোব্লাস্ট। তাহলে কিসের গ্রোথ হচ্ছে ভাইয়া? ফাইব্রোব্লাস্টের গ্রোথ হচ্ছে, ব্লাড ভেসেলসের গ্রোথ হচ্ছে। ফাইব্রোব্লাস্টের গ্রোথ হচ্ছে, ব্লাড ভেসেলসের গ্রোথ হচ্ছে। ফাইব্রোব্লাস্টের গ্রোথকে আমরা কি বলতেছি? ফাইব্রোজেনেসিস। দেখেন এখানেও জেনেসিস আছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ভেসেলসের গ্রোথটাকে আমরা কি বলতেছি? এনজিওজেনেসিস। এখানেও জেনেসিস আছে। আচ্ছা, ফাইব্রোব্লাস্টের গ্রোথটাকে আমরা বলতেছি ফাইব্রোজেনেসিস, ব্লাড ভেসেলসের গ্রোথটাকে আমরা বলতেছি এনজিওজেনেসিস। ঠিক আছে, এটাই হলো গ্রেনুলেশন টিস্যু গ্রোথ ফেজ। 1 ফাইব্রোজেনেসিস, 2 এনজিওজেনেসিস। এই হলো গ্রেনুলেশন টিস্যুর ফেজেস অফ গ্রেনুলেশন টিস্যু ফরমেশন অথবা স্টেপস অফ গ্রেনুলেশন টিস্যু ফরমেশন। ঠিক আছে, ইনফ্ল্যামেটরি ফেজ, ক্লিয়ারেন্স ফেজ, ফেজ অফ গ্রোথ। ইনফ্ল্যামেটরি ফেজ, ক্লিয়ারেন্স ফেজ, ফেজ অফ গ্রোথ। ইনফ্ল্যামেটরি ফেজটা ক্লিয়ার হয়েছে, আশা করি 3টা ফেজে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ফেজটা নিয়ে কিছু কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে কোয়েশ্চেন আসে সেটা আমি উন্ডিলিং এর ফেজে গিয়ে ধরবো বা বলবো আর কি, এখন বলে দিলে লাভ নাই। আচ্ছা, গ্রোথ ফেজটা কি? ফাইব্রোজেনেসিস আর এনজিওজেনেসিস। এনজিওজেনেসিস নিয়ে আরেকটা কথা বলি, এটা কি? গ্রোথ অফ ব্লাড ভেসেলস, তাই তো। ব্লাড ভেসেলসের গ্রোথ ভাই 2 ভাবে হতে পারে। কি 2 ভাবে হতে পারে? একটা হলো ধরেন নতুন একটা ব্লাড ভেসেলস, একটা আর্টারি বা ভেন, নতুন একটা ব্লাড ভেসেলস ফরমেশন হয়েছে, গ্রোথ হয়েছে। আরেকটা কিভাবে হতে পারে? আগে থেকেই ছিল একটা ব্লাড ভেসেলস, সে তার নতুন শাখা প্রশাখা গজাইছে। ঠিক আছে, সে তার নতুন শাখা প্রশাখা গজাইছে। এটা হলো একটা ভাবে হতে পারে, এটা আরেকটা ভাবে হতে পারে। কি? একটা হলো একদম কোনো ব্লাড ভেসেল ছিল না, নতুন করে একটা ব্লাড ভেসেল ফরমেশন হয়েছে। আরেকটা হলো প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল ছিল, সেটা নতুন করে আবার ব্রাঞ্চিং হয়েছে। এই যে নতুন করে ইপিথেলিয়াল প্রিকারসর সেল অথবা স্টেম সেল থেকে যেটা হয় সেটা হলো নিও এনজিওজেনেসিস। একদম নতুন করে নতুন একটা ব্লাড ভেসেল ফরমেশন হয়েছে। আরেকটা হলো প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল ছিল, সেখান থেকে নতুন করে ব্রাঞ্চিং হয়েছে। ঠিক আছে, একটা হলো একদম স্টেম সেল থেকে হবে, আর একটা হলো প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল থেকে হবে। তো এনজিওজেনেসিস 2 ভাবে হতে পারে, একটা হলো ইপিথেলিয়াল প্রিকারসর সেল অথবা স্টেম সেল থেকে হতে পারে, অথবা প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল থেকে হতে পারে। এই হলো আমাদের ভাই গ্রেনুলেশন টিস্যু। কন্টেন্ট পড়েছি, ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না, আর হলো
ফেজেস অফ গ্রানুলেশন টিস্যু ফরমেশন। আমরা কোয়েশ্চেনও সলভ করে ফেলেছি গ্রানুলেশন টিস্যুর। আমরা এখন পরবর্তী টপিকসে চলে যাব। আচ্ছা, পরবর্তী টপিকসটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এই কোয়েশ্চেনগুলো সবগুলো আপনাদের সলভ করে দেওয়া হয়েছে। সেটা হলো উন্ড হিলিং। এটা দিয়ে চ্যাপ্টারটার নামকরণ করা হয়েছে এবং এটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। উন্ড হিলিং, ঠিক আছে। হিলিং থেকে আমরা কি কি পড়বো? হিলিং থেকে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো হিলিং এর টাইপস। আপনাদের শীটেও এই দুইটা টাইপসের কথা লেখা আছে। আপনাদের দেখেন মনিটরেও এই দুইটা টাইপের কথা আসতেছে, প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং, অথবা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন অথবা হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। এগুলো কি? আচ্ছা, আমাদের যখন ইমার্জেন্সিতে কাজ করি কয়েক ধরনের উন্ড আসে। একটা হলো একদম ক্লিন কাট একটা ইনজুরি আসে। ক্লিন কাট ইনজুরি আসলে আমরা কি করি? আমরা নিডিল নেই, সুচার মেটেরিয়াল নেই, আমরা সুচার করে দিই, সেলাই করে দিই, বাসায় চলে যায়। আচ্ছা, অনেক বড় একটা উন্ড আসলো, অনেক বড় একটা উন্ড থাকলে আমরা কি করি? আমরা চেষ্টা করি যতটুকু আমরা কাভার করে বাকি অংশ থেকে যায়। বা অপারেশনের সময় অনেক বড় একটা উন্ড যদি থাকে আমরা পুরোটা কাভার করতে পারি না, একটু অংশ থেকে যায়, তখন দেখবেন যে স্যাররা বলতেছে ওটা রেখে দাও, ওটা সেকেন্ডারি হিল করবে। অনেক বড় উন্ড যদি থাকে ওটা যখন আমরা কিছু করতে না পারি স্যাররা বলবে যে ড্রেসিং করতে থাকবো, ওটা সেকেন্ডারি হিল করে যাবে, ঠিক আছে। একটা হলো প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং, এই দুইটা টাইপস। আরেকটা টাইপস আছে যখন ইমার্জেন্সিতে বসে থাকবেন, তখন ডগ বাইটের একটা পেশেন্ট আসলো। একটা বাবা তার ছেলেকে নিয়ে আসলো কোলে করে, তার চিকের এখানে কুকুর কামড় দিছে, জাস্ট স্কিনটা এভাবে হেলে আছে, স্কিনটা এভাবে হ্যাং হয়ে আছে, ঠিক আছে। আপনি কি করবেন? স্কিন তো হ্যাং হয়ে আছে, স্কিনটা তো ভাইবল, আপনি কি স্টিচ দিয়ে দিবেন? আমরা তো স্টিচ দিই না। আমরা আবার ড্রেসিং করে কি করি? ভ্যাকসিন নিতে বলি, অ্যান্টিবায়োটিক লিখে দিই, ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিই। তো স্কিন যেভাবে হ্যাং হয়ে আছে সারা জীবন কিভাবে হ্যাং হয়ে থাকবে? তা তো আমরা করি না। আমরা কি করি? 10 থেকে 12 দিন পরে, 10 থেকে 14 দিন পরে যখন ইনফেকশন রেটটা একটু কমে যায়, যখন উনটা একটু হেলদি থাকে, তখন আমরা কি করি? সুচারিং করে দিই। সুচারিং ছাড়া কখনো প্রাইমারি হিলিং হবে না। সুচারিং ছাড়া কখনোই প্রাইমারি হিলিং হবে না, প্রাইমারি সেকেন্ডারি। তাহলে আমরা 10 থেকে 14 দিন পরে আমরা কি করতেছি? ওই যে কুকুর দেওয়া বাচ্চাটার 10 থেকে 14 দিন পরে যখন দেখি যে আমরা উনটা হেলদি হয়েছে, তখন আমরা সুচারিং করে দিই। তাহলে আমরা কি করতেছি? প্রাইমারি হিলিং করতেছি। কখন করতেছি? 10 থেকে 14 দিন পরে। তাহলে আমরা ডিলেট করতেছি। তাহলে 3 নাম্বার টাইপসটা হবে হলো ডিলেড প্রাইমারি হিলিং। প্রাইমারি হিলিংই করব আমরা, কিন্তু 10 থেকে 14 দিন পরে করতেছি আমরা। এটাকে আমরা বলতেছি ডিলেড প্রাইমারি হিলিং। এর আরেকটা নেম আছে, সেটা হলো টারশিয়ারি হিলিং। আরেকটা নেম কি? টারশিয়ারি হিলিং। তো আপনাদের দেখেন, আপনাদের শীটেও আছে দুইটা, শীটেও দুইটা দেওয়া আছে। আবার এখানে স্লাইডে আপনারা যে দেখতেছেন এখানে কি? প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং, ঠিক আছে। কিন্তু আপনারা এই তিনটা টাইপস মনে রাখবেন: প্রাইমারি, সেকেন্ডারি, ডিলেড প্রাইমারি অথবা টারশিয়ারি। এই হলো টাইপস অফ উন্ড হিলিং, ঠিক আছে। আমরা টাইপস নিয়ে পড়লাম। এখন আমরা আসেন ফেজে যাই। কি কি ফেজেস অফ উন্ড হিলিং? ফেজেও আপনাদের শীটে বইয়ে 3টা ফেজের কথা মেইনলি বলা আছে। আমি একটু আগে বলেছিলাম আপনাদের গ্রানুলেশন টিস্যুর ফেজের সময় ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ আর হলো ম্যাচুরেশন ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ আর হলো ম্যাচুরেশন ফেজ। আচ্ছা, এখন নতুন যে শীটটা আছে, নতুন শীটে আরো 2টা ফেজের কথা সামনে এবং একদম সবার শেষে লেখা আছে। কি ফেজ 2টা লেখা আছে? একটা হলো ল্যাগ ফেজ আর একটা হলো উন্ড কন্ট্রাকশন ফেজ। ল্যাগ ফেজ, একটা হলো উন্ড কন্ট্রাকশন ফেজ, ঠিক আছে। আমাদের নতুন শীটটাতে লিখে দিয়েছি, কিন্তু পুরাটা লিখিনি, অর্ধেক লিখছি। দেখেন, ল্যাগ ফেজ আর উন্ড কন্ট্রাকশন ফেজ। তো আপনাদের মনের মাঝে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া তাহলে কি ফেজ 5টা? কারণ আপনি তো 5টা লিখছেন, আপনি বলতেছেন 1 2 3, আবার শীটেও আপনি সামনে আবার শেষে ল্যাগ ফেজ আর উন্ড কন্ট্রাকশন ফেজ লিখে দিয়েছেন শীটে। আবার এখন বলতে আছেন তাহলে কি ফেজ 5টা? না ভাই, ফেজ 3টাই। এই যে ইনফ্ল্যামেটরি, প্রলিফারেটিভ, ম্যাচুরেশন। তাহলে এবার ল্যাগ ফেজ আর উন্ড কন্ট্রাকশন ফেজটা কি? আসেন ল্যাগ ফেজ আর উন্ড কন্ট্রাকশন ফেজটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যখন কোনো উন্ড, একটা সার্জিক্যালি ইনসাইজড উন্ড বা ক্লিন কাট উন্ড যখন আসবে আমাদের কাছে, আমরা যখন সেটা সুচারিং করে দিচ্ছি, প্রাইমারি হিলিং করতেছে, ওই উন্ডটাতে উন্ড কন্ট্রাকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। উন্ড কন্ট্রাকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই হলো প্রাইমারি হিলিং এর কথা বললাম। আরেকটা হিলিং এর কথা যদি ধরি, সেকেন্ডারি হিলিং। সেকেন্ডারি হিলিং হলো যে অনেক বড় একটা উন্ড আপনি রেখে দিচ্ছেন যে ও সেকেন্ডারি হিল করবে,
আপনি ওরে কোনো সুচারিং করতেছেন না, কিছু কাভারিং করতেছেন না, বা অনেক বড় একটা উন্ড আপনি কাভারিং করলেন, প্রাইমারি হিলিং হচ্ছে, আরেকটা জায়গা আপনি কাভারিং করতে পারলেন না, ওটা রেখে দিচ্ছেন, স্যার বলতেছে রেখে দাও, ওটা সেকেন্ডারি হিল করবে, ঠিক আছে। ওই উন্ডটা যখন হিলিং ফেজটা শুরু করবে, ও সরাসরি ইনফ্ল্যামেটরি ফেজে চলে যাবে, ও লেগ ফেজ পাবে না, ও সরাসরি ইনফ্ল্যামেটরি ফেজ দিয়ে তার হিলিংটা শুরু হবে। তার মানে লেগ ফেজ প্রেজেন্ট ইন অনলি প্রাইমারি হিলিং, অনলি প্রাইমারি হিলিং। আর যেই উনটা আপনি কি আমি আগেই বলেছিলাম, যেই উনটা আপনি সরাসরি আপনি সাথে সাথে আপনি সুচারিং করে দিচ্ছেন, ক্লিন কাট উন, আপনি ওয়াশ দিয়ে সাথে সাথে সুচারিং করে দিচ্ছেন, ওই উনটাতে কি হবে, উন কন্ট্রাকশনের সম্ভাবনা খুবই কম। তার মানে উন কন্ট্রাকশন ফেজ প্রেজেন্ট ইন অনলি সেকেন্ডারি হিলিং। লেগ ফেজটা শুধু প্রাইমারি হিলিং এ পাওয়া যায়, আর উন কন্ট্রাকশন ফেজটা শুধুমাত্র সেকেন্ডারি হিলিং এ পাওয়া যায়। তো আপনাদের শীটে যখন লেখা আছে দেখেন লেগ ফেজ লেখা আছে, আমি একটা স্টার্ট দিয়ে দিয়েছি, নিচে আবার উন কন্ট্রাকশন ফেজ, আবার অনলি ইন, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা আমি লিখে দিইনি শীটে। সুতরাং লেগ ফেজের পাশে যেটা লেখা আছে অনলি ইন, সেখানে কি লিখবেন, লেগ ফেজ অনলি ইন প্রাইমারি হিলিং, উন কন্ট্রাকশন ফেজ অনলি ইন সেকেন্ডারি হিলিং। শীটটাকে পরিপূর্ণতা দান করবেন আপনারা, ঠিক আছে। তার মানে আমাদের এই প্রাইমারি হিলিং সেকেন্ডারি হিলিং সবগুলা মিলিয়ে দুইটাতেই কমন ফেজ কয়টা, এই যে তিনটা, আমাদের এই তিনটা ফেজ আমাদের ভালো করে জানতে হবে। কি কি, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, আর হলো ম্যাচুরেশন ফেজ। এখন পরীক্ষার জন্য যদি বলেন ভাই যে কোনটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো ইনফিনিটি স্টার, প্রলিফারেটিভ ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ হলো 3 স্টার। কিভাবে কোশ্চেন আসে আমি বলে দিচ্ছি। ইনফ্ল্যামেটরি ফেজ কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, ওই গ্রানুলোসার টিস্যু ইনফ্ল্যামেটরি ফেজ, এই উন্ডিলিং ইনফ্ল্যামেটরি ফেজ সেম। তাহলে আমাদের ইনফ্ল্যামেটরি ফেজ পড়া শেষ। বাকি আছে দুইটা ফেজ, প্রলিফারেটিভ ফেজ, হ্যাঁ, আর ম্যাচুরেশন ফেজ। এখন আমরা কি পড়বো, প্রলিফারেটিভ ফেজ। এটা হলো ইনফিনিটি স্টার। এই প্রলিফারেটিভ ফেজে কি কি হয় বা প্রলিফারেটিভ ফেজের ক্যারেক্টারিস্টিক্স আমি এখন বলবো, 5টা ক্যারেক্টারিস্টিক। এই 5টা ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে লিখে দিচ্ছি, আপনার বাসায় এটা লিখবেন, অবশ্যই খাতায় লিখেন বা শিটে লিখেন, যেখানে লিখে লিখবেন। এটা ইনফিনিটি স্টার, আবার আমি বলতেছি কেন ইনফিনিটি স্টার, কিভাবে কোশ্চেন আসে সেটা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কি বলছি, প্রলিফারেটিভ ফেজ। আমি তো আগে বলছি যে ফেজের ভিতরে যা যা ঘটবে সেটা অনুযায়ী নামকরণ করা হয়েছে ফেজটা, ঠিক আছে। যেমন ইনফ্ল্যামেটরি ফেজে কি ইনফ্ল্যামেটরি সেল চলে আসছে, যার কারণে এটার নাম হলো ইনফ্ল্যামেটরি ফেজ। তো প্রলিফারেটিভ ফেজ মানে কি, তার মানে বোঝা যাচ্ছে সেই ফেজটাতে প্রলিফারেশন ঘটতেছে। দেখেন কিসের প্রলিফারেশন ঘটতেছে, প্রথম ক্যারেক্টারিস্টিক প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস। 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট। ভাইয়া পুরো যদি আগের যে ফেজটা আমি বলেছিলাম একটু আগে, ওই ফেজটা যদি খুব ভালো করে পড়ে থাকেন গ্রানুলেশন টিস্যু, তাহলে এখন আপনাদের মাথায় একটু চিন্তা কাজ করতেছে যে ভাইয়া তো প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস বলতেছে, ওটাকে জানি ভাইয়া এক কথায় কি বলছিল, এনজিওজেনেসিস। তো ভাইয়া কি বলছে, একটা প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট করতেছে, এটাকে জানি ভাইয়া এক কথায় কি বলছিল, ফাইব্রোজেনেসিস। এখন আমি আপনাদের কাছে ক্লাসে সামনে থাকলে আমি এই কোয়েশ্চেনটা ধরতাম, এখন তো ধরতে পারতেছি না। দেখেন উন সারফেসে কি দেখা যাচ্ছে, এনজিওজেনেসিস দেখা যাচ্ছে। আপনার উন সারফেসে কি দেখা যাচ্ছে, ফাইব্রোজেনেসিস দেখা যাচ্ছে। এখন বলেন তো উন সারফেসে কি দেখা যাবে, এখন উন সারফেসে বা উনটাতে কি দেখা যাবে, এনজিওজেনেসিস হচ্ছে, ফাইব্রোজেনেসিস ঘটতেছে, তাহলে উন সারফেসে এখন কি দেখা যাবে। আমি জানি আপনারা সবাই এটা আনসারটা জানেন। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক হলো অ্যাপিয়ারেন্স অফ গ্রানুলেশন টিস্যু। অ্যাপিয়ারেন্স অফ গ্রানুলেশন টিস্যু, ফাইব্রোজেনেসিস দেখা দিচ্ছে, এনজিওজেনেসিস হচ্ছে, ঠিক আছে, দুইটার প্রলিফারেশন হচ্ছে। এখন তাহলে উন সারফেসে কি আসবে, অ্যাপিয়ারেন্স অফ গ্রানুলেশন টিস্যু। 3টা ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে। চতুর্থ ক্যারেক্টারিস্টিক্স রি-ইপিথেলিয়ালাইজেশন, নতুন করে ইপিথেলিয়াল ফর্মেশন হবে, নতুন করে ইপিথেলিয়াম ফর্মেশন হবে, ঠিক আছে, রি-ইপিথেলিয়ালাইজেশন। 5 নাম্বার পয়েন্ট। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টে হলো আমি যখন পার্ট 1 আমার যখন হয় তখন আমার একটা সিঙ্গেল বেস এসেছিল। ওরা তো বিসিপিএস তো ক্লিন কাট কোশ্চেন করে না, আমাদের ক্লাস তো আজকে মেইনলি বিএস এর উপর, ওরা কিন্তু ক্লিন কাট কোশ্চেন করে না, বিসিপিএস একটু ঘুরায় পেঁচায় দেয়। তো এই যে উন যে আমরা পড়তেছি, উন্ডের ম্যাচুরিটির জন্য কি ফ্যাক্টর কোনটা, বা উন্ডের ম্যাচুরিটি কিসের উপর ডিপেন্ড করে, সেটা কিসের উপর ডিপেন্ড করে জানেন, সেটা হলো কোলাজেনের উপর ডিপেন্ড করে। আপনার যদি ওই উন্ডে যদি কোলাজেন যদি ম্যাচিউর হয়, আপনার উনটা আস্তে আস্তে ম্যাচিউর করা শুরু করবে,
কোলাজেন যতক্ষণ পর্যন্ত ম্যাচিউর হবে না, কোলাজেন যতক্ষণ পর্যন্ত উন্ড সারফেসে অ্যাপিয়ার করবে না, উন্ড ম্যাচিউর হওয়ার কখনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমাদের শেষের ফেজটা কি? ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজে তাহলে কি লাগবে? কিসের ম্যাচুরেশন হতে হবে? কোলাজেনের ম্যাচুরেশন হতে হবে। তো কোলাজেনের ম্যাচুরেশন কোথায় হবে? ম্যাচুরেশন ফেজ হবে। কিন্তু আগে তো কোলাজেনটা অ্যাপিয়ার করতে হবে, উন্ড সারফেসও আগে তো আসতে হবে কোলাজেনটা, ভাই আগে তো তোমার আসতে হবে, তারপর তো তুমি একটু অতিথি আসবে, তারপর আপনি ওনাকে খাওয়া দাওয়া করবেন, তারপর তো তার একটু মোটা তাজা হবে। তো ম্যাচুরেশন তো পরে হবে, আগে তো তাকে আসতে হবে। ঠিক আছে, আসবে কোথায়? প্রলিফারেটিভ ফেজে। অ্যাপিয়ারেন্স অফ কোলাজেন, অ্যাপিয়ারেন্স অফ কোলাজেন টাইপ 3, এটা পরে বলতেছি। হ্যাঁ, এটা জাস্ট এখানে লিখে রাখেন, টাইপ 3। তাহলে কি? proliferation of blood vessels, angiogenesis, proliferation of fibroblast, fibrogenesis, যার কারণে আপনারা বুঝতেছেন কি এখন উন্ড সারফেসে গ্রানুলেশন টিস্যু আসবে, নতুন করে আবার ইপিথেলিয়াল ফর্মেশন হবে, আর কি? অ্যাপিয়ারেন্স অফ কোলাজেন টাইপ 3। এই পাঁচটা হলো প্রলিফারেটিভ ফেজের ফিচার। 1 2 3 4 5, এই পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটা জিনিস কখনোই ভুলা যাবে না, এই পাঁচটা জিনিস থেকে কোয়েশ্চেন আসবে। এখন আমি যদি বলি যে একটা কোশ্চেন যদি বলি, আমি তখন কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ধরি নেই যে গ্রানুলেশন টিস্যু ফেজ টাইম বলে গিয়েছি, কিন্তু গ্রানুলেশন টিস্যু থেকে আমি কোনো কোশ্চেন আপনাদেরকে ধরি নেই বা বলি নেই যে কি ওই কোশ্চেনটা থাকে গ্রানুলেশন টিস্যু স্টেপস থেকে, এই ধরনের কোশ্চেন থাকে। ধরেন আমি যদি জিজ্ঞেস করি এখন ভাইয়া যে আপনার গ্রানুলেশন টিস্যু 3টা স্টেপস কিন্তু পড়ছেন, কি কি? ইনফ্ল্যামেটরি, ক্লিয়ারেন্স, গ্রোথ, 3টা ফেজ পড়ছেন। আর হিলিং এর 3টা ফেজের মাঝে ইনফ্ল্যামেটরি ফেজটা তো সেমই, আর প্রলিফারেটিভ ফেজ আমরা পড়ছি, ম্যাচুরেশন ফেজটা আমরা এখনো পড়ি নাই, কিন্তু আপনারা বুঝে গেছেন যে ম্যাচুরেশন ফেজে কোলাজেন ম্যাচুরেশন করবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভাইয়া গ্রানুলেশন টিস্যু ফর্মেশন স্টার্টস ইন প্রলিফারেটিভ ফেজ, ট্রু না ফলস? গ্রানুলেশন টিস্যু ফর্মেশন ইনিশিয়েটস ইন অথবা স্টার্টস ইন প্রলিফারেটিভ ফেজ, গ্রানুলেশন টিস্যু ফর্মেশনের প্রসেসটা শুরু হয় প্রলিফারেটিভ ফেজে, ট্রু না ফলস? এখন আপনারা যেহেতু সামনে নেই, আপনাদের আনসারটা আমি শুনতে পারতেছি না, বাট আমি জানি 50% ভাইয়াপুদের মনে হচ্ছে ট্রু, 50% ভাইয়াপুদের মনে হচ্ছে ফলস। যাদের কাছে ট্রু মনে হচ্ছে তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে গ্রানুলেশন টিস্যুর স্টেপস কয়টা? ইনফ্ল্যামেটরি, ক্লিয়ারেন্স, গ্রোথ। প্রলিফারেটিভ ফেজে কোন ফেজটা হচ্ছে দেখেন তো? এই যে এগুলো কি ফেজ? গ্রানুলেশন টিস্যুর গ্রোথ ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ আর ক্লিয়ারেন্স ফেজ তো আগেই হয়ে যাচ্ছে, কোন ফেজে হচ্ছে? উন্ডিলিং এর কোন ফেজের সাথে মিলে যাচ্ছে? ইনফ্ল্যামেটরি ফেজের সাথে। তো আমরা উন্ডিলিং এর ইনফ্ল্যামেটরি ফেজ আর গ্রানুলেশন টিস্যু ইনফ্ল্যামেটরি ফেজ সেম, তারপর গ্রানুলেশন টিস্যু ক্লিয়ারেন্স ফেজ হচ্ছে। আর দেখেন এই যে গ্রানুলেশন টিস্যু এই যে গ্রোথ ফেজ, এটা কোথায় হচ্ছে? উন্ডিলিং এর প্রলিফারেটিভ ফেজে। তার মানে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন শুরু হয় ইনফ্ল্যামেটরি ফেজে উন্ডিলিং এর, শেষ হয় প্রলিফারেটিভ ফেজে। ঠিক আছে, গ্রানুলেশন টিস্যু ফর্মেশনটা শুরু হয় ইনফ্ল্যামেটরি ফেজে, শেষ হচ্ছে কোথায়? শেষ কি হয়? গ্রোথ দিয়ে শেষ হয় না? ব্লাড ভেসেলসে গ্রোথ দিয়ে শেষ হচ্ছে না? ফাইব্রোব্লাস্টে গ্রোথ দিয়ে শেষ হচ্ছে না? তাহলে শেষ হচ্ছে প্রলিফারেটিভ ফেজে, শুরু হচ্ছে ইনফ্ল্যামেটরি ফেজে। তাহলে যদি আপনার পরীক্ষা হলে আসে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন স্টার্টস ইন ইনফ্ল্যামেটরি ফেজ, ট্রু। গ্রানুলেশন টিস্যু ফর্মেশন স্টার্টস ইন প্রলিফারেটিভ ফেজ, ফলস। গ্রানুলেশন টিস্যু ফর্মেশন এন্ডস ইন প্রলিফারেটিভ ফেজ, ট্রু। ঠিক আছে, খেয়াল রাখবেন। এই পাঁচটা হলো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্রলিফারেটিভ ফেজ। কেন ইনফিনিটি স্টার দিচ্ছি, কিভাবে কোশ্চেন আসে, এই টপিকটা শেষ করে নিই, পরে বলতেছি। আচ্ছা, এখন আমি এটাতে টাইপ 3 লিখছি কেন? গ্রানুলেশন টিস্যুতে কোন কোলাজেন ফাইবার পাওয়া যায়? তখন বলেছিলাম, আশা মনে হয় ভুলে গেছেন, আরেকবার একটু দেখায় দিই। এই যে দেখেন গ্রানুলেশন টিস্যুতে এই দেখেন কোলাজেন ফাইবার কোন টাইপটা পাওয়া যায়? টাইপ 3। ঠিক আছে, এই কারণে আমি এখানে এই যে অ্যাপিয়ারেন্স অফ কোলাজেন টাইপ 3 লিখছি, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা চলে আসি এখানে, আরেকটা ফেজ আমাদের বাকি আছে, সেটা কি? ম্যাচুরেশন ফেজ। দুইটা ফেজ আমাদের হয়ে গেছে, ইনফ্ল্যামেটরি ফেজ আর প্রলিফারেটিভ ফেজ। এখন আমাদের বাকি আছে যেটা, সেটা হলো ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজটা কি? ম্যাচুরেশন ফেজটা দেখেন, ম্যাচুরেশন ফেজটা হলো ম্যাচুরেশন অফ কোলাজেন, ম্যাচুরেশন অফ কোলাজেন। ঠিক আছে, কখন বুঝবেন যে ভাইয়া কোলাজেনটা ম্যাচিউর হয়েছে? কখন আমরা বুঝতে পারবো যে কোলাজেনটা ম্যাচিউর হয়েছে? কখন? যখন কোলাজেন টাইপ 1
রিপ্লেসেস কোলাজেন টাইপ 3। প্রলিফারেটিভ ফেজের শেষে কোন কোলাজেনটা উনসার ফেজে চলে এসেছিল, প্রলিফারেটিভ ফেজের শেষে কোন কোলাজেনটা বাড়িতে চলে আসছিল, কোনটা? টাইপ 3। ঠিক আছে, যখন কোলাজেন টাইপ 1 সেই টাইপ 3টাকে উন সারফেস থেকে সরাই দিবে যে ভাই তোমরা সরো আমরা আসি, ঠিক আছে, উনটাকে ম্যাচিউর করতে হবে। কোলাজেন টাইপ 1 যখন কোলাজেন টাইপ 3টাকে সরায়ে নিজের জায়গা দখল করবে তখন আমরা বলবো যে না, উনটা এখন ম্যাচিউর হচ্ছে। ঠিক আছে, অ্যাট লিস্ট কোলাজেন 3 যদি 3 ভাগ থাকে, কোলাজেন 1 অ্যাট লিস্ট 12 ভাগ আসতে হবে। মানে কি, অনুপাত যদি করি 1:4, কোলাজেন 1 অ্যাট লিস্ট কোলাজেন 3 তুলনায় 4 গুণ আসতে হবে। আপনি যখন দেখবেন হিস্টোরিতে, যখন দেখবেন যে কোলাজেন টাইপ 1 অ্যাট লিস্ট কোলাজেন টাইপ 3 তুলনায় 4 গুণ বেশি আসছে উন সারফেসে, তখন আপনি বলতে পারবেন যে উনটা ম্যাচিউর হয়ে গেছে। আপনি দেখলেন যে কোলাজেন টাইপ 1 রিপ্লেস করতেছে কোলাজেন টাইপ 3 কে, আপনি তখন কি বলবেন? উনটা ম্যাচিউর শুরু হয়েছে। যখন দেখতে পারবেন যে কোলাজেন টাইপ 1 কোলাজেন টাইপ 3 তুলনায় অ্যাটলিস্ট 4 গুণ বেশি আসছে উন সারফেসে, তখন আপনি বলে দিবেন যে না, উনটা ম্যাচিউর হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ফেজেস অফ উন্ড হিলিং। এই হলো ফেজেস অফ উন্ড হিলিং, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, আর হলো ম্যাচুরেশন ফেজ। এখন দেখেন আপনাদের এই যে দেখেন স্লাইডে এই যে দেখেন কিভাবে দেওয়া আছে, উইদিন 24 আওয়ার, ডে 3, ডে 5, সেকেন্ড উইক, বাই দি এন্ড অফ ফার্স্ট মান্থ। আপনাদের শিটে ওইভাবে লেখা আছে, বইয়ে ওইভাবে লেখা আছে। ঠিক আছে, তো ভাইয়া ফেজগুলো এভাবে বললো কেন? ইনফ্ল্যামেটরি ফেজ বললো ভাইয়া, প্রলিফারেটিভ ফেজ বললো, ম্যাচুরেশন ফেজ বললো, কেন এভাবে বললাম আমি? বা কেন এটাতে ইনফিনিটি স্টার দিলাম? এখন আপনাদের তো এইভাবে আছে। এখন আমি বলে দিই ডে অনুযায়ী আপনারা কিভাবে পড়বেন। এটা এখান থেকে এভাবে পড়ার দরকার নেই, এই স্লাইড থেকে এভাবে পড়ার দরকার নেই, শিট থেকে এভাবে পড়ার দরকার নেই। কিভাবে পড়বেন? ইনফ্ল্যামেটরি ফেজটা হলো ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, যেটা লিখতেছি সেটা খাতার মাঝে লিখে রাখবেন, ম্যাচুরেশন ফেজ। বইয়ে বলা আছে উন্ড হওয়ার পর থেকে ইমিডিয়েটলি থেকে আপ টু ডে 3, ডে 3 ফার্স্ট হাফ, ডে 3 ফার্স্ট হাফ পর্যন্ত বলে কি? ইনফ্ল্যামেটরি ফেজ। ডে 3 ফার্স্ট হাফ পর্যন্ত কি বলে? ইনফ্ল্যামেটরি ফেজ। ডে 3 থেকে কোনো বইয়ে লিখে আছে ভাই থার্ড উইক, কোনো বইয়ে লিখে আছে ফোর্থ উইক, কোনো বইয়ে লিখে আছে 1 মান্থ। এখন ফোর্থ উইক মানে কি? 28 দিন। ঠিক আছে, 1 মান্থ মানে কি? 30 দিন। তো 28 দিন আর 30 দিনের মাঝে 28 দিন আর 30 দিনের মাঝে খুব বেশি কিন্তু একটা মানে ফারাক নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি মনে রাখবো? 30 ডেজ। তাহলে ইমিডিয়েটলি থেকে উন্ড হওয়ার পর থেকে ইমিডিয়েটলি থেকে ডে 3 পর্যন্ত, ডে 3 ফার্স্ট পর্যন্ত, ডে 3 পর্যন্ত আমরা কি? ইনফ্ল্যামেটরি ফেজ। তৃতীয় দিন থেকে ডে 3 থেকে আপ টু 30 ডে অথবা 1 মান্থ অথবা ফোর্থ উইক, যেটাই আসুক পরীক্ষার হলে, এটা কি? প্রলিফারেটিভ ফেজ। আর 1 মাসের পর, আফটার 1 মান্থ, 1 মাসের পর থেকে উন্ড ম্যাচিউর করা শুরু করে। ঠিক আছে, তাইলে কি দেখেন আপনি কি পাইলেন? আমরা কি পেলাম দেখেন, ইমিডিয়েটলি থেকে ডে 3 পর্যন্ত ইনফ্ল্যামেটরি ফেজ, ডে 3 থেকে 30 ডে বা 1 মান্থ পর্যন্ত প্রলিফারেটিভ ফেজ, 1 মাসের পর থেকে উন ম্যাচিউর করা শুরু করতেছে। এখন এই যে আপনার ডে 3 তে কি ঘটতেছে, ডে 5 এ কি ঘটতেছে, ডে 7 এ কি ঘটতেছে, 12তম দিনে কি ঘটতেছে, 20তম দিনে কি ঘটতেছে, এটা আলাদা করে এইভাবে দেখার দরকার আছে। আপনি কি জানেন? যদি আপনার একটা পরীক্ষা হলে কোয়েশ্চেন আসে যে এরকম একটা উন্ড হয়েছে, সেকেন্ড ডেতে কি কি ঘটনা ঘটবে, সেকেন্ড ডে আপনার মাথায় তো কি কাজ করতেছে? ভাই বলছিল তৃতীয় দিন পর্যন্ত কি? ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজে যা যা ঘটতেছে সবগুলো ওখানে ট্রু দিবেন। পরীক্ষা হলে বেশি কি আসে? সেকেন্ড উইকে কি ঘটতেছে, যে এরকম একটা উন্ড হয়েছে 14তম দিনে কি ঘটতেছে, 15তম দিনে কি ঘটতেছে, এটা বেশি আসে পরীক্ষা হলে। ঠিক আছে, তার মানে কি 14তম দিন, 15তম দিন, 8ম দিন, 9ম দিন, ওগুলা কোন ফেজ? প্রলিফারেটিভ ফেজ। আপনার আলাদা করে যে ডে 5 এ কি ঘটতেছে, ডে 7 এ কি ঘটতেছে, 10 এ কি ঘটতেছে, 11 এ কি ঘটতেছে আপনার পড়ার দরকার নেই। সব এখানে কি ঘটতেছে? প্রলিফারেটিভ ফেজ। একদম এই 25তম দিন এগুলোতে যাই আসুক, আপনার কি কোনগুলো স্টেম ট্রু দিবেন? প্রলিফারেটিভ ফেজে যা যা লিখেছি সবগুলো ওগুলো ট্রু দিবেন। আর 1 মাসের পর থেকে ম্যাচুরেশন ফেজ। তাহলে আপনার ডে অনুযায়ী আলাদা করে পড়ার দরকার নাই, শুধুমাত্র এই ডে এই ডিউরেশনের এটা মনে রাখবেন। আর ফেজ আমি যেভাবে বলেছি, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ, এভাবে খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা,
এখন আসেন আমরা পরবর্তী টপিকসটাতে যাই, সেটা হলো ডিফারেন্সেস। হ্যাঁ, কি কি ডিফারেন্সেস আছে প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং। দেখেন প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং এর জন্য আমি কিন্তু বলছি এই তিনটা ফেজ কমন। কি কি? এই যে ইনফ্লেমেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ, এই দুইটা ফেজই কিন্তু প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং এর জন্য কমন। এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো ধরেন ব্লিডিং হবে বা ইনফেকশন হবে বা স্কার ফর্মেশন হবে বা উন্ডে গ্যাপ থাকবে, সবকিছু বেশি থাকবে কোথায়? বা এই যে গ্রেনুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে, এই যে গ্রেনুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে বা এই যে প্রলিফারেশন অফ এপিথেলিয়াল সেল ঘটতেছে, ঠিক আছে, সবকিছু বেশি থাকবে কোথায়? সবকিছু বেশি থাকবে হলো সেকেন্ডারি হিলিং এ। সবকিছু মিনিমাম থাকবে কোথায়? প্রাইমারি হিলিং এ। যেমন ইনফেকশন মিনিমাম থাকবে কোথায়? প্রাইমারি হিলিং এ। সবকিছু কিন্তু ঘটবে দুইটা হিলিং এ, বাট মিনিমাম হবে প্রাইমারি, ম্যাক্সিমাম হবে সেকেন্ডারি। মিনিমাম ইনফেকশন থাকবে প্রাইমারি হিলিং, ম্যাক্সিমাম ইনফেকশন থাকবে সেকেন্ডারি হিলিং, মিনিমাম ব্লিডিং থাকবে প্রাইমারি হিলিং, ম্যাক্সিমাম ব্লিডিং থাকবে সেকেন্ডারি হিলিং, মিনিমাম স্কার থাকবে আপনার প্রাইমারি হিলিং, ম্যাক্সিমাম স্কার থাকবে সেকেন্ডারি হিলিং, মিনিমাম গ্রেনুলেশন টিস্যু ফর্মেশন ইন প্রাইমারি হিলিং, ম্যাক্সিমাম গ্রেনুলেশন টিস্যু ফর্মেশন ইন সেকেন্ডারি হিলিং। তো আপনি যখন ডিফারেন্সটা দেখবেন, এই যে দেখেন প্রত্যেকটা পয়েন্টস বা ট্রেটস আমরা যেগুলো ধরি ডিফারেন্সের, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু সেম। দেখেন ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন লেস কোথায়? প্রাইমারি হিলিং এ, মোর কোথায়? সেকেন্ডারি। মিনিমাম অ্যামাউন্ট অফ গ্রেনুলেশন টিস্যু কোথায়? প্রাইমারিতে। মাচ লার্জার অ্যামাউন্ট অফ গ্রেনুলেশন টিস্যু কোথায়? সেকেন্ডারিতে। নোন কন্ট্রাকশন, কন্ট্রাকশন আমি আগে বলেছি ওই যে 5টা ফেজের যখন কথা বলেছিলাম। মিনিমাম ড্যামেজ অফ টিস্যু, মিনিমাম ব্লিডিং। মার্ক ড্যামেজ অফ টিস্যু, মোর ব্লিডিং, সেকেন্ডারি। হিল কুইকলি, it takes time to heal. Small scar, large scar. No infection, infection may be present. তার মানে পয়েন্ট সবগুলোতেই দুইটাতেই থাকবে, প্রাইমারিতে মিনিমাম, সেকেন্ডারিতে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই পার্থক্যটা আশা করি আপনাদের ফেজগুলো যদি পড়ে ফেলেন, এই পার্থক্যটা আশা করি আপনাদের খুবই ইজি লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ফ্যাক্টরসে যাব। ফ্যাক্টরসে যাওয়ার আগে আমরা একটু হিলিং থেকে যেগুলো কোশ্চেন এসেছে এখন পর্যন্ত আমরা একটু এগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে, wound healing by secondary intention, কখন কখন সেকেন্ডারি ইন্টেনশন করবে? when the wound edges are brought together, যদি wound edges কাছাকাছি থাকে, দুইটা একটা wound হলো দুইটা এজ হয়, wound যদি দুইটা এজ যদি এভাবে কাছাকাছি থাকে, আমাদের দরকার আছে সেকেন্ডারি হিলিং, আমরা তো সুচারিং করে দিব। ইন কেস অফ ইরিপেয়ারেবল স্কিন লস, যদি এমন একটা স্কিন লস ঘটে যেটা রিপেয়ার করা সম্ভব না, সেটা অবশ্যই সেকেন্ডারি হিলিং। মাচ মোর স্লোলি দেন ফার্স্ট ইন্টেনশন, অবশ্যই। ইন ইনফেক্টেড উন্ড, অবশ্যই। হোয়েন দি উন্ড ডাজ নট ব্রেক এপার্ট, যদি উন্ডটা আলাদা হয়ে না যায়, আলাদা যদি না হয়ে যায় তাহলে তো প্রাইমারি হিলিং করবে, সেকেন্ডারি হিলিং এর প্রশ্নই আসে না। উন্ড হিলিং এ প্রাইমারি ইন্টেনশন, কখন কখন প্রাইমারি ইন্টেনশন করবে? নিডস ক্লিন উন্ড সাজেস্ট সার্জিক্যাল ইনসিশন, আমি প্রথমেই বলেছিলাম এটা অবশ্যই ট্রু। লিভস মিনিমাল স্কার, মিনিমাম মানে কি? প্রাইমারি। ডাজ নট রিকোয়ার সুচার, ফলস। প্রাইমারি হিলিং হতে হলে আমি প্রথমে এই হিলিং এর শুরুতে আমি টপিকস এই লাইনটা বলেছিলাম, সুচারিং লাগবেই। ক্যান বি অ্যাচিভড অনলি ইফ অ্যান্টিবায়োটিক্স আর ইউজ, না, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক্স দিয়ে আপনি প্রাইমারি হিলিং পসিবল না। ইজ ক্যারেক্টারাইজড বাই লার্জ অ্যামাউন্ট অফ গ্রেনুলেশন টিস্যু, লার্জ অ্যামাউন্ট অফ গ্রেনুলেশন টিস্যু কোথায়? সেকেন্ডারি হিলিং এ। ঠিক আছে, আচ্ছা। ইন হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, দি wound are with separated edges, true. More inflammatory reaction, true. Lesser amount of granulation tissue, false. Wound contraction, true. Regeneration of parenchymal cell can completely restore the original architecture, না, এটা তো আপনি তো আমরা তো কোনো ইন্টারভেনশনই করতেছি না, ওটা যেরকম আছে আমরা জাস্ট ড্রেসিং দিয়ে রেখে দিচ্ছি, ওটা কখনো আগের মতো আর্কিটেকচার ফিরে পাবে না। ঠিক আছে, তাহলে তো মানুষ wound হওয়ার পরে খুশি হতো যে আমার কেটে গেছে, আমার কিছু করা লাগবে না, আমার আগের মতো সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, ফলস। আচ্ছা আমরা এখন ফ্যাক্টরে চলে যাবো। আরেকটা জিনিস বলে দিই, 2020-এ দেখেন, আবার আপনারা তো বলবেন যে পরীক্ষা হল থেকে বের হয়ে যে নতুন কোয়েশ্চেন এসেছে। দেখেন এই যে একটা কোয়েশ্চেন, নতুন কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস কোয়েশ্চেন 19-এ, তারপর 12-তে এসেছে, তারপর 13-তে এসেছে, 3টা কোয়েশ্চেন আমরা পেয়েছি এই হিলিং প্রাইমারি সেকেন্ডারি থেকে। হ্যাঁ, 2020-এর কোয়েশ্চেনটা আমি বলতেছি। সেকেন্ডারি হিলিং ডিফার্স ফ্রম প্রাইমারি হিলিং বাই, সেকেন্ডারি হিলিংকে প্রাইমারি হিলিং থেকে আমরা কোন কোন পয়েন্টে ডিফারেন্স করব, এটা কোয়েশ্চেন। দেখেন এই কোয়েশ্চেন কিন্তু আগে আসে নাই, কিন্তু এই টপিকসটা কিন্তু সেম কোয়েশ্চেন। আমরা স্টেমে যাই। ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন ইজ লেস, সেকেন্ডারি হিলিং এ কি ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন লেস না মোর, এটা আপনারাই জানেন, সুতরাং স্টেমটা ফলস। দেয়ার ইজ মাচ মোর গ্রেনুলেশন টিস্যু, ট্রু।
wound contraction occur in secondary healing. True. Regeneration of parenchymal cell can completely restore the original architecture. এই যে দেখেন এটা ই নাম্বার যে স্টেমটা এটাই হুবহু তুলে দিছে সেকেন্ডারি হিলিং এ। ফলস। রিপেয়ার প্রসেস ইজ লেস কমপ্লিকেটেড। ফলস। এটা যদিও শীটে ট্রু দেওয়া আছে কিন্তু এটা আনসারটা কি হবে? ফলস। ঠিক আছে, রিপেয়ার প্রসেস ইজ মোর কমপ্লিকেটেড। আর লেস কোথায়? প্রাইমারি হিলিং এ। ঠিক আছে, এই হলো 5টা স্টেম। এখন দেখেন কি আসছে, ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন লেস, মোর গ্রানুলেশন টিস্যু, উন্ড কন্ট্রাকশন, মানে এই স্টেমটা থেকেই বি সি জি ই, এই যে দেখেন এই 4টা স্টেম তুলে দিছে, এই 4টা স্টেম তুলে দিছে। এ নাম্বার স্টেম এটা না দিয়ে দিছে হলো রিপেয়ার প্রসেস ইজ লেস কমপ্লিকেটেড, সেকেন্ডারি হিলিং এ রিপেয়ার প্রসেসটা মোর কমপ্লিকেটেড। আর এই দেখেন বি সি ডি ই এই 4টা স্টেমই সেম ছিল, আর এখানে ছিল কি 13 না দিয়ে কি ছিল 20 ছিল। এই হলো নতুন কোশ্চেন এসেছে, এই একটা স্টেম খালি নতুন দিছে আর পুরোটা কোশ্চেনই সেম। তারপর আপনারা বাড়ি থেকে বেরোয় কি বলবেন যে ভাই কোশ্চেন নতুন হয়েছে। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে থাকি, টপিকসগুলো যদি খুব ভালো করে বেসিকটা যদি খুব ভালো করে নিয়ে রাখি, কোশ্চেন আপনার নতুন ফেস হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আচ্ছা আমরা এখন ফ্যাক্টরসে চলে যাই, যেটা ইনফিনিটি স্টার আমাদের নতুন শীটের কত 13 নম্বর পেজে আছে। এই শীটের উপরে নিচে যে কোনো জায়গায় আপনি ইনফিনিটি স্টার দিতে পারেন। ঠিক আছে, এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হিলিং প্রসেস। এখন ভাইয়া এটা তো এখানে বলার কিছু নাই, আমি জাস্ট কয়েকটা জিনিস ধরাই দিব, এটা আপনাকে মুখস্থ করতে হবে। কোন কোন ফ্যাক্টর আপনাকে এখানে ইনফ্লুয়েন্স করতেছে। ঠিক আছে, কিছু লোকাল ফ্যাক্টর আছে, কিছু সিস্টেম ফ্যাক্টর আছে। যেমন আমি বলি লোকাল ফ্যাক্টর, এই যে দেখেন প্রথমে যেটা আছে ইনফেকশন, মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ডিলেড উন্ড হিলিং, লোকাল ফ্যাক্টর। আপনি যদি খালেক্সারের বইটা বের করেন প্যাথোলজি, এই ইনফেকশনটা is acts both as a local factor and a systemic factor. Systemic infection হলে আপনার উন্ড হিলিং ডিলেড হবে না? অবশ্যই ডিলেড হবে। তাহলে ইনফেকশনটা কি সাথে সাথে লোকাল ফ্যাক্টর এবং সিস্টেম ফ্যাক্টর। তারপর কি লোকেশন, সাইজ এন্ড টাইপ অফ উন্ড, এটাও ফ্যাক্টর। কারণটা কি, আপনার পায়ে একটা ইনজুরি হলো, আপনার ফেসে একটা ইনজুরি হলো, কোনটা তাড়াতাড়ি হিল করবে? ফেসেরটা হিল করবে। কারণ কি, ফেসেরটাতে ব্লাড সাপ্লাই বেশি। সাইজ, ছোট উন্ড স্মল উন্ড তাড়াতাড়ি হিল করবে লার্জার উন্ড থেকে। ঠিক আছে, অবশ্যই সাইজ। ওটা কি ক্লিন উন্ড নাকি ডার্টি উন্ড, সেটা ওটাই। একটা ক্লিন উন্ড তাড়াতাড়ি হিল করবে একটা ডার্টি উন্ডের থেকে। হেমাটোমা ফর্মেশন, মেকানিক্যাল ফ্যাক্টর, আর্লি মোশন ক্যান ডিলে উন্ড হিলিং, প্যাসেজ অফ ফরেন বডি, আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো আপনারা সবই জানেন। সার্কুলেটরি স্ট্যাটাস, টাইপ অফ টিস্যু, ইমোবিলাইজেশন। আমরা যে কোনো একটা উন্ড হলে আমরা বলি যে এই হাড়টা যদি হাড়টা হয় যে কিছুদিন আপনার হাড়টাকে রেস্ট রাখবেন, কেন ইমোবিলাইজেশনটা খুব মানে হেল্প করবে হিলিং প্রসেসে। আচ্ছা, তো 9টা লোকাল ফ্যাক্টর দেওয়া আছে, আমাদের শীটেও 9টা দেওয়া আছে। 10 নম্বরে একটা ফ্যাক্টর লিখবেন, লোকাল টেম্পারেচার। লোকাল টেম্পারেচার এটা কি? লোকাল টেম্পারেচারটা কি, আমরা যখন ওই উন্ডের জায়গায় যাই তখন আমাদের স্যাররা বলবে যে একটু টেম্পারেচারটা চেক করো। আমরা কি করি, উন্ড সারফেসে হাতটা দিই, নর্মালে দিই, আবার উন্ডে ফিরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল, আবার অ্যাবনর্মাল, আমরা কিন্তু এভাবেই করি। এই টেম্পারেচারটা কেন দেখি? সাধারণত আমরা ওয়ার্ম পাই কেন? এই ওয়ার্ম বা কোল্ড হওয়ার বিশেষত্বটা কি? যদি আপনার ওয়ার্ম থাকে বা যদি আপনার টেম্পারেচারটা রাইজ থাকে বা যদি ওয়ার্ম থাকে, তাহলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি? তাহলে কি হবে, আপনার সেখানে ভ্যাসোডাইলেশন করবে। ভ্যাসোডাইলেশন হলে কি হবে, ব্লাড সাপ্লাইটা, সার্কুলেটরি স্ট্যাটাসটা ভালো হবে এবং আপনার হিলিংটা তাড়াতাড়ি হবে। এখন সেখানে যদি টেম্পারেচারটা যদি আপনি কোল্ড পান বা টেম্পারেচারটা যদি ডিক্রিজ করে, তাহলে সেখানে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ভ্যাসো কনস্ট্রিকশন হলে কি হবে, সেখানে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার করতেছে, তাই না? সেখানে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার করতেছে, তার মানে হিলিং প্রসেসটা কি ডিলেড হবে। তো 10 নম্বর পয়েন্ট দিয়ে লিখে রাখবেন লোকাল টেম্পারেচার। লোকাল টেম্পারেচার যদি রাইজ করে, ভ্যাসোডাইলেশন এনহান্স বা ইমপ্রুভস হিলিং প্রসেস। লোকাল টেম্পারেচার যদি ডিক্রিজড হয় বা কোল্ড কন্ডিশন হয়, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, যার কারণে কি হবে, ডিলেজ উন্ড হিলিং। ঠিক আছে, এই 10টা পয়েন্ট
দিয়ে রাখবেন। এটা হলো লোকাল ফ্যাক্টর। আসেন সিস্টেম ফ্যাক্টর। সিস্টেম ফ্যাক্টর দেখেন কি কি আছে, এই যেগুলো আপনারা সবাই জানেন। নিউট্রিশনের মাঝে কিছু ভিটামিনের কথা লিখে আছে, মেটাবলিক স্ট্যাটাস, ডায়াবেটিক যদি কারো থাকে তাহলে তার উন্ড হিল করতে অনেক ডিলেড হয়। কিছু সিস্টেমিক কিছু ডিজিজ আছে যেমন ডায়াবেটিস, তারপর ব্লিডিং ডিসঅর্ডার, এনিমিয়া, মেলিগনেন্ট ডিজিজ, অবশ্যই উন্ড হিলিংটা ডিলেড হবে। কিছু হরমোন, স্টেরয়েড আছে, টেম্পারেচার, ওবেসিটি, স্মোকিং, তো এগুলো ডিলিট করে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি তো বলার কিছু নাই, আমি জাস্ট কয়েকটা জিনিস একটু দেখাই দিই। এগুলো ভাই খুব ভালো করে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা লাগবে না, আপনারা এগুলো সবাই আন্ডার গ্রাজুয়েট লাইফে পড়ে আসছেন। জাস্ট একবার দুইবার দেখবেন, এটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন একটা জিনিসের কথা বলা আছে, ভিটামিন ডি। ভিটামিন ডির সাথে এই হিলিং এর রিলেশনটা কি? আমি একটা কথা বলি, এই যে আপনাদেরকে বলছিলাম না যে তিনটা ফেজ বলেছিলাম, ইনফ্ল্যামেটরি, প্রলিফারেটিভ, ম্যাচুরেশন, এই তিনটা ফেজকে এই ভিটামিন ডি কিন্তু কোনোভাবে কোনো রোল নাই। ঠিক আছে, ভিটামিন ডি যদি আসে রিলেশন অফ উন্ড হিলিং, হ্যাঁ ভিটামিন ডি, আপনার আনসার হবে সবসময় ফলস। যদি না শব্দটাতে বোনের কথা লেখা থাকে, বোন হিলিং এর কথা লেখা থাকলেই ভিটামিন ডি ট্রু অথবা ফলস দিবেন। এছাড়া উন্ড হিলিং এর সাথে ভিটামিন ডি যাই থাকুক সবসময় আনসার কি থাকবে? ফলস। ভিটামিন ডির সাথে উন্ড হিলিং এর কোনো রিলেশন নাই। ভিটামিন ডি এই যে ইনফ্লামেটরি প্রসেস, তারপর ম্যাচুরেশন প্রসেস, তারপর প্রলিফারেটিভ প্রসেস, এই কোনো প্রসেসকেই ওরা কি ভিটামিন ডি এনহ্যান্সও করতেছে না, ডিলিটও কোনো কিছুই করতেছে না। ঠিক আছে, শুধুমাত্র আপনারা যখন এন্ডোক্রাইনোলজি পড়বেন সেখানে ওই মেটাবলিক একটা পাথওয়ে আছে, প্যারাথাইরয়েড হরমোনের ফাইনাল মেটাবলিক পাথওয়েতে ভিটামিন ডি, ক্যালসিট্রাউলের একটা রোল আছে। এছাড়া ভিটামিন ডির কোনো রোল নাই, কোনো রোলই নেই। ঠিক আছে, ভিটামিন ডি উন্ড হিলিং এর কোনো রিলেশন থাকলে ফলস দিবেন। আচ্ছা আরেকটা জিনিস থাকে আপনাদের পরীক্ষায়, সেটা হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের কি রোলটা আছে উন্ড হিলিং? আমরা কারো কাটা ছেঁড়া হলে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকটা দিই, কারো কোথাও কেটে গেলে আমরা অ্যান্টিবায়োটিকটা দিই। অ্যান্টিবায়োটিকটা কি উন্ডটা শুকায় দেয়? ওই কাটা ছেঁড়াটা শুকায় দেয়? অ্যান্টিবায়োটিক না। তো অ্যান্টিবায়োটিকটা আমরা কখন দিই? যে উন্ড হিলিং ইজ এনহান্সড বাই অ্যান্টিবায়োটিক, আমরা অনেকে ওটাকে ট্রু দিই। স্মিথ ডিতে এই কোয়েশ্চেনটা আছে, আনসারটা ফলস, খুব সুন্দর করে ডেসক্রিপশনে লিখে আছে। অ্যান্টিবায়োটিক কিন্তু ওই উন্ড হিলিংটাকে এনহান্সডও করে না, ডিলেটও করে না, কিছুই করে না। তাহলে অ্যান্টিবায়োটিকের কাজটা কি? টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন, যাতে আদার কোনো ইনফেকশন ডেভেলপ করতে না পারে। এই উন্ডটাকে আদার যদি কোনো ইনফেকশন হলে তো ইনফেকশন তো উন্ড হিলিংটাকে ডিলিট করবে। আদার যাতে কোনো ইনফেকশন এই বডিতে যাতে গ্রো করতে না পারে, কারণ বডিতে একটু তো কম্প্রোমাইজ কন্ডিশনে আছে, বডিতে যাতে গ্রো করতে না পারে, টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন আমরা অ্যান্টিবায়োটিকটা দিই। কিন্তু অ্যান্টিবায়োটিক এই যে ইনফ্ল্যামেটরি প্রসেস, তারপর প্রলিফারেটিভ প্রসেস, তারপরে ম্যাচুরেশন প্রসেস, কোনোটাকে ওরা এনহান্স বা ডিলিট করতেছে না। এই প্রসেসগুলোর সাথে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তাহলে অ্যান্টিবায়োটিক থাকলে আমরা কি দিব? ফলস দিব। এই জিনিসগুলো মনে রাখবেন, আমি লিখে দিব সবকিছু আছে, হ্যাঁ এই জিনিসগুলো লিখবেন। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যার কারণে আমি একটা জিনিস এখন লিখতেছি, এটা আমি ক্লাসে সবাইকে লিখিয়ে দিই। এখন আমি লিখতেছি, আপনারা ক্লাস একটু বাসায় বসে বসে সেটা লিখে রাখবেন। হেডলাইনটা হবে উন্ড হিলিং ইজ নট, উন্ড হিলিং ইজ নট রিলেটেড টু। ঠিক আছে, প্রথমেই থাকবে এই ধরেন ভিটামিন ডি, তারপর ভিটামিন B12, তারপর হলো অ্যালডোস্টেরন, তারপর 4 নম্বরে লিউকোসাইট ইনফিল্ট্রেশন। লিউকোসাইট ইনফিল্ট্রেশনের সাথে কোনো সম্পর্ক তো নাই। আচ্ছা, তারপরে 5 নম্বরে দিবেন অ্যান্টিবায়োটিক। এগুলা যদি পান সাথে সাথে আনসার থাকবে ফলস। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স, ভিটামিন ডি, ভিটামিন B12, অ্যালডোস্টেরন, লিউকোসাইট ইনফিল্ট্রেশন। ঠিক আছে, এই হলো আমাদের উন্ড হিলিং ইজ নট রিলেটেড টু। ঠিক আছে, এই জিনিসগুলো লিখে রাখবেন। আরেকটা জিনিস আমি আজকে আলোচনায় একবারও বলি নেই, সেটা হলো স্মিথ ডি। স্মিথ ডিটা অবশ্যই পড়বেন। এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট স্মিথ ডির কোয়েশ্চেন আমরা শীটের পিছনে লিখে দিয়েছি, কিন্তু স্মিথ ডিটা অবশ্যই পড়তে হবে। লামলি রড্ডির তুলনায় বেশি ইম্পর্টেন্ট স্মিথ ডি। আপনাকে রেসিডেন্সি মানে ইদার MDMS অথবা ডিপ্লোমা যেটাই আপনি বলেন না কেন, অবশ্যই আপনাকে স্মিথ ডি পড়ে যেতে হবে, আপনার যদি পাশের জন্য থেকে কিছু নম্বর বেশি পাওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা,
ঠিক আছে, এটা হলো উন্ডিলিং ইজ নট রিলেটেড টু। আর ভাই আমি স্মিডিটা আমি জানেন ক্লাসে কিভাবে পড়াই বা কিভাবে বলে দিই, আজকে আমি কিছু লিখে দেওয়ার চেষ্টা করবো। স্মিডির কোয়েশ্চেনগুলো আমি সেল ইনজুরি জেনেটিক্স ক্লাসেও আমি লিখিয়ে দিই ওই রিলেভেন্ট টপিক্সে, আজকে আমি এখানে কয়েকটা লিখে দেওয়ার চেষ্টা করবো। ওইটা কি করবে, স্মিডির তখন এই চ্যাপ্টারে 4টা থেকে 5টা কোয়েশ্চেন আছে, সেল ইনজুরিতে 4টা থেকে 5টা কোয়েশ্চেন আছে, জেনেটিক্সে মাত্র 2টা কোয়েশ্চেন আছে, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন আছে, বা যে উন্ডিলিং এর ফ্যাক্টর আছে। আপনি যখন উন্ডিলিং এর ফ্যাক্টরটা পড়বেন ওই স্মিডির কোয়েশ্চেন দেখবেন লোকাল ফ্যাক্টর একটা ট্রু আছে, তো আপনি দেখবেন আপনার শিটে আছে কিনা লোকাল ফ্যাক্টর, যদি থাকে আপনার নতুন করে স্মিডির কোয়েশ্চেন এটা পড়ার দরকার নাই। সিস্টেম ফ্যাক্টরে 5টা আছে, আপনার শিটে তো আছে 4টা, আর এই স্টেমটা তো শিটে নাই, ওই স্টেমটা শিটের মাঝে লিখে রাখবেন, ব্র্যাকেটে লিখে রাখবেন স্মিডি। তো আপনি পরবর্তীতে আপনি যখন শিটটা পড়বেন আপনার নতুন করে কিন্তু স্মিডি পড়ার দরকার নাই, আপনার শিটটা পড়লে আপনার স্মিডিটা হয়ে যাচ্ছে, স্মিডির নিউ ইনফরমেশনটা শিটের মাঝে আপনি লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে পরীক্ষার আগে আপনি একবার শিট খুলবেন, আরেকবার স্মিডি খুলবেন, আরেকবার বই খুলবেন, আপনি তো পাগল হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যেটা লিখবেন সেটা হলো wound healing is enhanced by, wound healing is enhanced by, প্রথমেই রেস্ট, এটা স্মিডির কোশ্চেন, এটা এখন পর্যন্ত 2বার এসেছে রেসিডেন্সিতে। রেস্ট, অক্সিজেন, জিঙ্ক, ভিটামিন সি। রেস্ট, অক্সিজেন, জিঙ্ক, ভিটামিন সি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার wound healing কে এনহ্যান্সড করবে। আচ্ছা, এই হলো আমাদের wound healing এর ইয়ে। আসলে আমরা পরবর্তী এই যে দেখেন কোশ্চেনে wound healing is delayed in ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ফেলিউর, ইনফেকশন, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এক্সেস প্রোটিন ইনটেক, একমাত্র এটা ছাড়া সবগুলাই কি হবে, ট্রু হবে। এগুলো আপনারা যখন পড়বেন এই যে wound healing is delayed in বা enhanced in, আপনি যখন লোকাল ফ্যাক্টর বা সিস্টেম ফ্যাক্টরগুলো পড়বেন আপনি সবগুলো পেরে যাবেন। এখন যেহেতু এটা মুখস্থের বিষয় আমি এটা তো সবগুলো জিনিস করতে পারবো না, যেমন এই যে স্টেরয়েড, থার্মোহরমোন ডেফিসিয়েন্সি, এক্সেস মোবিলিটি অফ এফেক্টেড পার্ট, প্রেজেন্স অফ ফরেন বডি, কোনগুলো ট্রু হবে এটা আপনারা খুব ভালো করে জানেন। wound healing is enhanced by, যে দেখেন ডিপ্লোমাতে এমফিল এসেছে এটা জুলাইয়ে, জিঙ্ক, ভিটামিন সি, এই 2টা হবে ট্রু। এই যে আমি কিন্তু এটা দেখেন লিখে রাখছি, wound healing is enhanced by, হ্যাঁ এই যে wound healing is enhanced by, দেখেন এক্সপ্লেনেশনে দেখেন স্মিডি 6.1, স্মিডি 6.7, 2টা কোশ্চেন আছে স্মিডিতে, এই একটা হেডিং দিয়ে আমি একসাথে আপনাদেরকে লিখে দিছি, ঠিক আছে। এই 4টা মনে রাখবেন, wound healing is enhanced by, হ্যাঁ দেখেন জিঙ্ক, রেস্ট, অক্সিজেন, বি সি ডি ট্রু। এই যে ভিটামিন ডি কেন ফলস ওখানে খুব সুন্দর করে লেখা আছে। আচ্ছা, wound healing is enhanced by, দেখেন একই কোশ্চেন দেখেন 3বার এসেছে, জিঙ্ক, অ্যান্টিবায়োটিক্স, অক্সিজেন, ভিটামিন সি, কর্টিসল, জিঙ্ক, অক্সিজেন, ভিটামিন সি, এই 3টা ট্রু আনসার হবে। আবার এসেছে একই কোশ্চেন 4বার এসেছে। আচ্ছা, সিস্টেমিক ফ্যাক্টর, আপনি সিস্টেমিক ফ্যাক্টর যখন পড়বেন তখন এগুলো পারবেন, ঠিক আছে। আচ্ছা, wound healing is delayed by, এগুলো সবই পারবেন। আচ্ছা, কমপ্লিকেশন অফ wound healing, কমপ্লিকেশন থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই, কমপ্লিকেশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, কিন্তু যদি কমপ্লিকেশন থেকে কোশ্চেন চলে আসে তাহলে আমরা কি পড়ব, কমপ্লিকেশন থেকে মেইনলি 2টা জিনিস পড়ব, ঠিক আছে। কমপ্লিকেশন থেকে মেইনলি 2টা জিনিস পড়ব। কি কি 2টা জিনিস পড়ব, একটা হলো কিলয়েড, একটা হলো হাইপারট্রফিক স্কার, ঠিক আছে। এই 2টার আমরা ডিফারেন্স পড়ে ফেলবো। ডিফারেন্সটা আমরা লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, শীটে নাই এটা আমি লিখে দিচ্ছি, একটু কষ্ট করে লিখে রাখবেন। কিলয়েড, হাইপারট্রফিক স্কার, ডিফারেন্সের মাঝে আমরা সবগুলো পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। প্রথম পয়েন্ট হলো ডেফিনিশন, 2 নাম্বার পয়েন্ট কোলাজেন, 3 নাম্বার পয়েন্ট সেক্স ডিফারেন্স, 4 নাম্বার পয়েন্ট ফ্যামিলি হিস্ট্রি, 5 নাম্বার পয়েন্ট রেশিয়াল ফ্যাক্টর, 6 নাম্বার পয়েন্ট ডিউরেশন, 7 নাম্বার পয়েন্ট রিকারেন্স, 8 নাম্বার পয়েন্ট এটিওলজি। এই 8টা পয়েন্ট পড়লেই ইনশাল্লাহ আপনাদের ক্যারেক্টারিস্টিক্সও হয়ে যাবে। কিলয়েড হাইপারট্রফিক স্কারের পয়েন্টগুলো আমার মনে হয় যদি স্টেম থাকে এই 8টা পয়েন্টের মাঝেই
থাকার কথা। আচ্ছা, প্রথমে আমরা ডেফিনেশনে আসি। কিলয়েড এবং হাইপারট্রফিক স্কার এই দুইটা সম্বন্ধে আপনাদের কম বেশি ধারণা আছে, আমি জানি সবারই। কিলয়েড এবং হাইপারট্রফিক স্কার ডিফারেন্সের যদি আমি পার্থক্যটা আসি, এই দেখেন এখানে খুব সুন্দর করে আছে, হাইপারট্রফিক স্কার রিমেইনস উইদিন দি বাউন্ডারি অফ দি উন্ড, কিলয়েড এক্সটেন্ডস বিয়ন্ড দি বাউন্ডারি। ঠিক আছে, ঠিক আছে, এটার উন্ডটা বিয়ন্ড দি মার্জিন যাবে, আর হাইপারট্রফিক স্কারটা উন্ডের উইদিন থাকবে। ঠিক আছে, উইদিন মার্জিনে থাকবে। হাইপারট্রফিক স্কারটা উইদিন দি মার্জিন অফ দি উন্ড, আর কিলয়েডটা জাস্ট বিয়ন্ড দ্যাট। আচ্ছা, কোলাজেন, কিলয়েডের ক্ষেত্রে কি ধরনের কোলাজেন থাকবে? লার্জ কোলাজেন প্লাস থিক, লার্জ থাকবে এবং থিক থাকবে কোলাজেনটা। আর হাইপারট্রফিক স্কারে স্মল প্লাস থিন। এটা লিখে রাখেন, আমি একটু পরে এটা ডাস্টার দিয়ে মুছতে হবে, কারণ আমার ওই পয়েন্টগুলো লিখতে হবে, নাহলে স্ক্রিনে আসবে না। ঠিক আছে, আচ্ছা, এটার মার্জিনটা কি বিয়ন্ড দি উন্ড মার্জিন কিলয়েড, আর এটা উইদিন দি উন্ড মার্জিন। কোলাজেনটা লার্জ এবং থিক, আর হাইপারট্রফিক স্কারটা হলো স্মল এবং থিন। সেক্স ডিফারেন্স, কিলয়েড ফিমেলে বেশি হবে মেলদের তুলনায়। ঠিক আছে, কিন্তু হাইপারট্রফিক স্কারে এই ধরনের কোনো সেক্স ডিফারেন্স নেই। ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি, কিলয়েডে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। ঠিক আছে, হাইপারট্রফিক স্কারে এই ধরনের কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই। আচ্ছা, রেশিয়াল ফ্যাক্টর, কিলয়েড ব্ল্যাক বা নিগ্রো পিপলদের বেশি হয়, ব্ল্যাক বা নিগ্রো পিপলদের বেশি হয়। আর হাইপারট্রফিক স্কারে এই ধরনের কোনো রেশিয়াল ফ্যাক্টর নেই। এই 5টা পয়েন্ট ক্লিয়ার হয়েছে? এটা বিয়ন্ড দি উন্ড মার্জিন, এটা উইদিন দি উন্ড মার্জিন। এটাতে কোলাজেন লার্জ এবং থিক, এটাতে স্মল এবং থিন। এটা সেক্স ডিফারেন্স কি ফিমেল বেশি থাকবে মেলের তুলনায়। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে, রেশিয়াল ফ্যাক্টর ব্ল্যাকদের বেশি হবে। এগুলো হাইপারট্রফিক স্কারে এই ধরনের কোনো ফ্যাক্টর নেই। এই 5টা পয়েন্ট আশা করি, রেশিয়াল ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি, সেক্স ডিফারেন্স, কোলাজেন, ডেফিনেশন, এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন 6-7 ডিউরেশন। ডিউরেশন, হাইপারট্রফিক স্কার সাধারণত উইদিন 6 মান্থ, 6 মান্থের মাঝে রিজলভ হয়ে যাওয়ার কথা, উইদিন 6 মান্থ। ঠিক আছে, আর কিলয়েড মাস্ট বি মোর দেন 6 মান্থ, মাস্ট বি মোর দেন 6 মান্থ। 6 মান্থের উপরে অবশ্যই অবশ্যই যাবে। ঠিক আছে, কিলয়েড। রিকারেন্স, হাইপারট্রফিক স্কারে রিকারেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম, লেস। আর কিলয়েডে মোর চান্স অফ রিকারেন্স। আপনার যখন একটি কিলয়েডের পেশেন্ট নিয়ে আপনি যখন ডিল করবেন, আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা সবাই সেটা কম বেশি জানেন, আপনি পেশেন্টকে অবশ্যই কাউন্সিল করে নেবেন যে ভাই এবং আপু আপনার এটা হয়েছে, আপনি যদি চান আমি এটাকে ট্রিটমেন্ট করতে পারি, কেটে ফেলে দিতে পারি, কিন্তু ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। ঠিক আছে, নাহলে আপনি কেটে ফেলে দিলে আবার যদি রিগ্রো করে তখন বলবে যে আপনার অপারেশনটা হয়নি, বা আরো তো আমাদের নামে তো বদনামের তো অভাব নেই। যাই হোক, রিকারেন্সের সম্ভাবনা হাইপারট্রফিক স্কারে লেস আর কিলয়েডে মোর। আসেন এটিওলজিতে। এটিওলজিকে হাইপারট্রফিক স্কারে এখন দেখেন আমাদের আমরা সবাই সার্জন হওয়া সত্ত্বেও বা আমরা সবাই ফিজিশিয়ান হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু একজন থেকে আরেকজনের মাঝে ডিফারেন্স থাকে। যেমন কি ডিফারেন্স? আমি যেমন সার্জন, আমি একভাবে যখন একটা স্টিচ তুলি বা যেভাবে একটা স্টিচ দিই, অন্য আরেকজন কিন্তু এভাবে দিবে না। যেমন আমি একটা স্টিচ তুলে কি করি, খুব জাস্ট মার্জিন দুটাকে অ্যাপোজ করে রেখে দিই। আর আরেকজন কি করবে, যদি প্রোলিন পায় বা অন্য কিছু পায়, যতক্ষণ টেনসাইল স্ট্রেংথ পাচ্ছেন তত জুড়ে আপনি এটা দিচ্ছেন। এই যে টেনশনটা দিচ্ছেন, এটার উপর কিন্তু হাইপারট্রফিক স্কার ডিপেন্ড করবে, কতটুকু টেনশন দিচ্ছেন। যেখানে টেনশন দেওয়ার দরকার সেখানে দেন, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা বেশি দিয়ে ফেলি আনফর্চুনেটলি, সেটা কিন্তু ডিপেন্ড করবে। আচ্ছা, একটা উন্ড নিয়ে আসার পরে ক্লিন উন্ড আপনি সাথে সাথে সুইচারিং করে দিলেন। আবার অনেকে একটা ক্লিন উন্ডই ছিল, কিন্তু অনেকে ওদিকে নিয়ে গেছে, আরেক জায়গায় নিয়ে গেছে, আরেক জায়গায় নিয়ে গেছে, এরকম ডিলেট হয়েছে। বা আমরা নিয়ে আসছি, আমরা হয়তো ওই পেশেন্ট, অনেক পেশেন্টের চাপে ওটা একটু ডিলেট করছি, যার কারণে সেখানে হাইপারট্রফিক স্কার হতে পারে। তো এই যে কতটুকু টেনশন দিয়ে আপনি সুইচারিংটা করছেন, কখন করতেছেন, এই যে টেনশন এবং টাইমিং, এই দুইটার উপরে হাইপারট্রফিক স্কার ডিপেন্ড করতেছেন।
ঠিক আছে, টেনশনের টাইমিং। আর কিলোয়েড হলো অটোজোমাল ডোমিনেন্ট, কিলোয়েড হলো অটোজোমাল ডোমিনেন্ট। তো এই হলো হাইপারট্রফিক স্কার এবং কিলোয়েডের ডিফারেন্স। এখন পর্যন্ত কমপ্লিকেশন থেকে কোশ্চেন আসে নাই, কিন্তু আসলে কিলোয়েড এবং হাইপারট্রফিক স্কার থেকে যদি কোনো স্টেম থাকে, আশা করি আপনাদের এই যে পয়েন্টগুলো বলেছি 8টা পয়েন্ট, এই পয়েন্টগুলোর মাঝেই থাকবে। আচ্ছা, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। আমাদের পরবর্তী টপিকস হলো ইডিমা। ইডিমা থেকে আমি আজকে কিছু বলবো না, কারণ ইডিমাটা মেইনলি হলো ইনফ্লামেশন ক্লাসের টপিকস। আপনাদের ইডিমা থেকে যতগুলো কোশ্চেনে থাকে, প্যাথোজেনেসিস অফ ইনফ্লামেটরি ইডিমা, প্যাথোজেনেসিস অফ এক্সুডেটিভ ইডিমা, প্যাথোজেনেসিস অফ ট্রান্সুডেটিভ ইডিমা। যখন আপনি ইনফ্লামেশনটা পড়বেন, একুইট ইনফ্লামেশন, সেখানে ভাস্কুলার ইভেন্ট আছে, সেখানে যখন আপনি এক্সুডেট পড়বেন, ট্রান্সুডেট পড়বেন, তখন আপনি ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো হিলিং হেমোডাইনামিক্স থেকে ইডিমা থেকে তেমন একটা পড়ার কিছু নাই। একটা জিনিস আছে, এই যে কোনটা ইনওয়ার্ড ফোর্স কোনটা আউটওয়ার্ড ফোর্স, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, এটা থেকে একবার কোশ্চেন এসেছিল কোনগুলো আউটওয়ার্ড ফোর্স। এছাড়া যেটা পড়া লাগবে সেটা হলো এটা, এই জিনিসটা পড়া লাগবে। এটা নতুন শিটেও নাই, কিন্তু এটা খালেক স্যারের পেজে 43 নাম্বার পেজে আছে। এটা আমি যখন স্লাইডটা রেডি করেছিলাম তখন 43 নাম্বার পেজে ছিল। এখন খালেক স্যার আমি দেখলাম ওই দিন নীলক্ষেতের নতুন আরেকটি এডিশন বের হয়েছে, ওটাতে কত নাম্বার পেজে খেয়াল নেই ভাইয়া। কিন্তু আপনারা এই স্লাইডটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন অথবা বইয়ে লিখে রাখতে পারেন, যেখানে, অথবা খালেক স্যার বই থেকে পড়তে পারেন। কিন্তু লোকালাইজড ইডিমার কজ এবং জেনারেলাইজড ইডিমার কজ এটা আপনাদের মুখস্থ থাকতেই হবে। এখান থেকে দেখেন কতগুলো কোশ্চেন এসেছে। কজ অফ লোকালাইজড ইডিমা 18তে কোশ্চেন এসেছে। দেখেন জেনারেলাইজড ইডিমা ডেভেলপশন, এটাও 18তে এসেছে। ঠিক আছে, তো 2টা কোশ্চেন এসেছে। যাই হোক, 2টা এসেছে না 3টে এসেছে 4টে এসেছে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু এই যে লোকালাইজড ইডিমা এবং জেনারেলাইজড ইডিমা কজ, এটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা আমাদের লোকালাইজড ইডিমা এবং জেনারেলাইজড ইডিমার এই কজগুলো অবশ্যই জানতে হবে। ইনফ্লামেটরি, পালমোনারি। জেনারেলাইজড ইডিমার কজগুলো একটু সহজ, হ্যাপাটিক, রেনাল, কার্ডিয়াক, আর নিউট্রিশন ইডিমা অথবা ফ্যামাইন ইডিমা। এই কজগুলো যখন পড়বেন, এই লোকালাইজড ইডিমার কজ আর জেনারেলাইজড ইডিমার কজ দুটোই আপনারা পেরে যাবেন। ঠিক আছে, কোথায় কোথায় ইডিমা দেখা যায়, এই যে এক্সুডেট, ট্রান্সুডেট, এগুলো পুরোপুরি ইনফ্লামেশন ক্লাসে। আচ্ছা, এই আরেকটা জিনিস আছে, এই যে লো সেক, হাই সেক। এই স্লাইডটা আমি এখানে কেন আনছি, সেকটা হলো সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এই ফ্লোচার্টটা এনেছি আমি এই ক্লাসে একটা জিনিস দেখানোর জন্য। এটা হলো ডেভিডসনের একটা ফ্লোচার্ট। এটা সার্জারি ভাইয়াপুদের কারো পড়া লাগবে না, শুধুমাত্র মেডিসিন ফ্যাকাল্টি যারা ভাইয়াপুর আছেন শুধুমাত্র তাদের জন্য এই বক্সটা। এটা আপনার ফ্যাকাল্টিতে একটা কোয়েশ্চেন আছে, লো অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন এই গ্রেডিয়েন্টটা আর হাই কখন কোনটা কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এটা আপনাদের ফ্যাকাল্টিতে আসে। এটা আমি এখানে এই স্লাইডটি এই কারণে এনেছি ডেভিডসন থেকে। এই স্লাইডটা মেডিসিন ভাইয়াপুদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 3টা থেকে 4টা প্রিভিয়াস কোয়েশ্চেন এসেছে এই স্লাইডটা থেকে। ঠিক আছে, এই স্লাইডটা অবশ্যই ফ্যাকাল্টি ডেভিডসন বই থেকে আপনারা পড়ে ফেলবেন। সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট কোথায় লো কোথায় হাই, ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক যেটা হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন। হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন। ঠিক আছে, এখন দেখেন হাইপারেমিয়া কনজেশন মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স পড়ছি না, ডিফারেন্স পড়ছি সেই আন্ডার গ্রাজুয়েট লাইফ থেকে, আন্ডারখাল থেকে আমরা পড়ে আসতেছি এই দুইটার ডিফারেন্স। কিন্তু আরেকটা জিনিসও পড়ে আসতেছি, এই দুইটা যখনই পড়া হয় যমজ ভাইয়ের মতো, এই দুইটাকে সবসময় সাথে সাথে রেখে পড়া হয়। কেন? তো এই দুইটার মাঝে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, কিন্তু এই দুইটাকে সবসময় একসাথে পড়ি কেন আমরা? তার মানে এই দুইটার মাঝে সিমিলারিটিও আছে। কি সিমিলারিটি? হাইপারেমিয়া এবং কনজেশনের মাঝে সিমিলারিটিটা কি, সদৃশ্যটা কি? মিলটা হলো দুইটাতেই ব্লাড অ্যাকুমুলেশন হবে, দুটাতেই রক্ত জমা হবে। কিভাবে হবে দেখেন, আপনি যদি কিভাবে হয় সেটা জানেন তাহলে ডিফারেন্স প্রত্যেকটা পয়েন্ট এটাতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর্টারি আর ভেইনের মাঝে তো ভাই ডাইরেক্ট কমিউনিকেশন নাই, তাদের মাঝে তো কিছু কানেকশন আছে। কি ধরনের কানেকশন আছে দেখি। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা আর্টারি, ধরে নিলাম এটা ভেইন। ঠিক আছে, এখন আর্টারি আর ভেইনের মাঝে কি ডাইরেক্ট কমিউনিকেশন? আর্টারি থেকে এটা হলো আর্টেরিওল, তারপরে কি ক্যাপিলারি, তারপরে কি ভেনিউস, তারপর হলো ভেইন। ঠিক আছে, এখানে আর্টেরিওলস আছে, এখানে ক্যাপিলারিজ আছে,
এখানে ভেনিউস আছে, তারপর হলো ভেন, এই আর্টারি থেকে ভেনে এই হলো আমাদের কানেকশন, যেটা আমরা হিস্টোলজি ক্লাসে অলরেডি পড়ে ফেলছি আশা করি। আচ্ছা, এখন হোয়াট ইজ হাইপারমিয়া অ্যান্ড হোয়াট ইজ কনজেশন। আমরা ইনফ্লামেশন ক্লাসে কিছু সাইটোকাইন বা কেমিক্যাল মেডিয়েটর আমরা পড়েছি, যারা কেউ কেউ আপনার ভেসো কনস্ট্রিকশন করতেছে, কেউ ভেসো ডাইলেশন করতেছে, কেউ ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিচ্ছে, কেউ টিস্যু টেনশন বাড়াচ্ছে, কেউ ফিভার করতেছে। হ্যাঁ, তো প্রত্যেকেই আলাদা আলাদা কাজ আছে। তো যারা যারা ভেসো ডাইলেশন করতেছে ওই ধরনের কেমিক্যাল মেডিয়েটর কি করবে, এই আর্টারির উপর কাজ করবে, এই আর্টারির উপর অ্যাকশন করবে। তো অ্যাকশন করার পরে কি হবে, এই আর্টারি কি হবে, ভেসোডাইলেশন করবে, এই আর্টারিটা ডাইলেট করবে। ওই ভেসোডাইলেটর কম্পোনেন্ট যেগুলো আছে ওরা ওই আর্টারির উপর কাজ করবে, কাজ করে ওই আর্টারিটা ডাইলেশন ঘটাবে, যার কারণে ব্লাড সার্কুলেশনটা বেশি হবে। এটাকে বলা হচ্ছে হাইপারেমিয়া। এটাকে কি বলা হচ্ছে, হাইপারেমিয়া। ওই ভেসোডাইলেটর কম্পোনেন্ট গুলা ওই আর্টারির উপর কাজ করতেছে, ডাইলেট করতেছে, হাইপারেমিয়া হচ্ছে। ঠিক আছে, কাজ করতেছে কিসের উপর, এই আর্টারির উপর। ভেসোডাইলেটর কম্পোনেন্ট গুলা এই আর্টারির উপর কাজ করতেছে, এই আর্টারিটা ডাইলেট হচ্ছে। প্যাথোলজি কোথায়, এই আর্টারিতে। সমস্যা কোথায়, এই আর্টারিতে, যার কারণে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। এই কম্পোনেন্ট গুলা কাজ করতেছে এই আর্টারির উপরে, কাজ করে সমস্যা কি করতেছে, আর্টারিটাকে ডাইলেট করে দিচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে।